মানে আমাদের সবার প্রয়োজন, কিন্তু আসলে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমরা প্রতিনিয়ত ট্যাক্স দিয়ে যাচ্ছি। এটা সম্পর্কে সচেতন না থাকাটা আমার কাছে কিছুটা লাগে হচ্ছে ক্যান্সারের মতো। যেমন বেশিরভাগ সময় বলে যে মরণব্যাধি ক্যান্সার, কিন্তু আসলে আবার ডক্টরদের কাছ থেকে আমরা জানতে পারি কি যে এটা নিরাময়যোগ্য রোগ। সরকার ঘোষিত 44টা সার্ভিস নেওয়ার জন্য আপনার টিআইএন সার্টিফিকেট নেওয়াটা বাধ্যতামূলক। প্রত্যক্ষভাবে ট্যাক্স দেয় এরকম সংখ্যা হচ্ছে প্রায় 4 কোটি। আয়ের উপরে যে ট্যাক্সটা দিবেন সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। ওকে, আমি ট্যাক্স যে দিচ্ছি আপনি বলছেন এটা সরকারকে জানাতে হবে বা জানানো উচিত, কারণ দিচ্ছি তো। সেটার জন্য আমার একটা টিআইএন যে ফর্ম, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা খুলতে লাগে। এটা এখন অনলাইনে খোলা যায় অথবা লয়ারদের মাধ্যমে খোলা যায়, রাইট? আমি ফাইলটা খুললাম, কিন্তু আমি একজন স্টুডেন্ট মানুষ, বা আমি যেই চাকরিটা করি তাদের খুব বেশি ইনকাম হয় না, বা আমি হয়তো ফেসবুকে ব্যবসা করি, আমার আসলে তেমন কোনো ইনকাম ওইভাবে হয় না দেখানোর মতো, যা আসে সবই খরচ হয়ে যায়। তাইলে আসলে মানে তখন কি আমি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা নিয়ে একটু মানে বছরকে বছর মানে যখন এনবিআর আমাকে বলছে বা সরকার আমাকে বলছে যে আপনি ট্যাক্স ফাইল জমা দেন, যা আয় হয়েছে সেটা ঘোষণা করেন, হ্যাঁ, ট্যাক্সের হিসাব জমা দেন, একটু ডিফিকাল্ট হয়ে যায় না? একটা অসহায় লোক গ্রামের সবচেয়ে কি বলা হয় শক্তিশালী বা বিত্তবান লোকের সাথে ফাইট করতে গেলে কিছু না পারলেও শেষ পর্যন্ত বলে আদালতে দেখা হবে। আপনি কেন টিআইএন সার্টিফিকেটটা করবেন? মজার বিষয় হচ্ছে আপনি ট্যাক্স দিতে চান না বা আপনি ট্যাক্স দিবেন না, মেনে নেই। আপনি দেশের বাইরে একবার দুইবার কি বেড়াতে গিয়েছেন যে কোনো কাজে, সেখানে ট্রাভেল ট্যাক্স দিচ্ছেন। ইনকাম ট্যাক্সের খুব সহজ 3টা প্রশ্নের উত্তর দিয়ে আপনি পার পেয়ে যান। আপনার বৈধ আয়ের একটা সনদ পেলেন। সারা ওয়ার্ল্ডে সেম প্রসেস, হয়তো টেকনিকগুলো বা অ্যাপ্রোচগুলো আলাদা। প্রথম সুবিধা হচ্ছে গিয়ে একটা তৃপ্তি কাজ করে, ভেরি অনেস্টলি ট্যাক্স ফেরত পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এমন একটা টপিকে কথা বলতে যাচ্ছি যে টপিকটা নিয়ে ইউজুয়ালি মানুষজন খুব একটা কথা বলেন না। এটার পেছনে থাকতে পারে ভয়, থাকতে পারে খানিকটা শঙ্কা, খানিকটা না জানা, না বোঝা, কিন্তু টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঝামেলাটায় যখন আমরা পড়ে যাই তখন বোধহয় এটার গুরুত্ব আমরা হাড়ে হাড়ে টের পাই। আজকে সালমান শোতে আমরা যাকে দাওয়াত করেছি তিনি একজন প্রখ্যাত স্বনামধন্য, যাদের কাছে প্রয়োজন তাদের কাছে। তাপস ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। খুব সাধারণ মানুষরা হয়তো আপনাকে ওভাবে না চিনলেও যাদের কাছে আপনি খুব প্রয়োজনীয় তাদের কাছে কিন্তু মানে ইউ আর দি তাপস ভাই। সো কেমন আছেন ভাইয়া? থ্যাংক ইউ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। থ্যাংক ইউ এই কারণে, যেটা প্রথমে ইন্ট্রোতে ছিল যে একটা আনওয়ান্টেড একটা ডিমান্ড মার্কেটে, লাইক ব্লাড ডোনেশনের মতো করে, মানে আমাদের সবার প্রয়োজন, কিন্তু আসলে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো এমন একটা বিষয় নিয়ে কথা বলার সুযোগ আমাদের খুব কম হয়, সেই জন্য অভিনন্দন সালমানকে এবং সালমান শোকে। না, থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্য দিয়ে আমাদেরকে সময় দিলেন। তাপস ভাই, আপনি প্রফেশনালি একজন ট্যাক্স লয়ার এবং ট্যাক্সের সলিউশনগুলো করেন। আমি একটু এভাবে আপনাকে প্রশ্নটা করি যে ধরেন এই শোটা যারা শুনবেন তারা অনেকেই হয়তো ট্যাক্স নিয়ে সমস্যায় আছেন বা সামনে পড়তে যাচ্ছেন, আবার হয়তো চিন্তা করছেন যে কখনোই ট্যাক্স না দিয়ে জীবনটা পার করে দিব। মানে ট্যাক্সের ব্যাপারটা মানে আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনার কি মনে হয় বাংলাদেশের মানুষ আসলে ট্যাক্স নিয়ে আসলে ভাবনাটা কি? সত্যিকার অর্থে আমি এই প্রফেশনে আসার আগ পর্যন্ত এই ট্যাক্স ইস্যুটা ছিল শুধু একটা শব্দ আমার কাছে। ভেরি অনেস্টলি আমি আমার লাইফে এটাকে আর অন্য কোনোভাবে রিলেট করতে পারিনি। সোশ্যাল লাইফ, এডুকেশন লাইফ বা কেরিয়ারে খুব বেশি জায়গায় কিন্তু এটার খুব মানে খুব শোনা যায় না, জনশ্রুতি যেটাকে বলা হয়, এবং এটার প্রচারণা, সচেতনতা বা এরকম কিছু নেই। এবং এটা সম্পর্কে সচেতন না থাকাটা আমার কাছে কিছুটা লাগে হচ্ছে ক্যান্সারের মতো। যেমন বেশিরভাগ সময় বলে যে মরণব্যাধি ক্যান্সার, কিন্তু আসলে আবার ডক্টরদের কাছ থেকে আমরা জানতে পারি কি যে এটা নিরাময়যোগ্য রোগ। তার মানে হচ্ছে প্রথম দিক থেকে এটার সিমটমগুলোকে আমরা এড়িয়ে যাই, আমরা বুঝতে পারি না, পাত্তা দিই না, অথবা যখন ঘাড়ে এসে চেপে বসে তখন আসলে আর কিছু করার থাকে না। রাইট। তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে, এবং এটা আসলে ব্রিটিশ পিরিয়ড থেকে 1860 সালের দিকে এই অঞ্চলে আনুষ্ঠানিকভাবে ট্যাক্সের প্রচলন চালু হয়।
তারপর থেকে তো আমরা ব্রিটিশ পিরিয়ড পরে পাকিস্তান পিরিয়ড, তারপরে বাংলাদেশ পিরিয়ড থেকে এসছি, কিন্তু আসলে খুব একটা পরিবর্তন আসেনি। যে কারণে হচ্ছে এই ট্যাক্স নিয়ে মানুষের মধ্যে, যেটা শুরুতেই বলা হয়েছে, একটা সংশয়, একটা ভীতি, একটা আশঙ্কা, অথবা একটা দূরে থাকার চেষ্টা, মানে না দিয়ে পারলে বাঁচি, না দিয়ে পারলেই বাঁচি। এখন আসলে না দিয়ে কি পারা যায়, বা না দিয়ে কি বাঁচা যায়? যদি যায় তাহলে তো খুবই ভালো, আর যদি না যায় তাহলে কি করতে হবে? ঠিক আছে, এখনকার সময়ে আমরা সবাই সচেতন। বলছে কেউ কেউ বলছে যে মানুষ খেয়েই মরে, কেউ কেউ বলছে যে না খেয়েই বাঁচা যায়, কিটো ডায়েট করছে, অনেক কিছু আসছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলে কি করতে হচ্ছে? যেটা আমার জন্য, যেটা আপনার জন্য ভালো, আমরা সেটাকেই বেছে নিচ্ছি। তো ট্যাক্সের ইস্যুটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা ইস্যু, কিন্তু আবার সেন্সিটিভ না যদি আপনি জানেন। যেমন আমি যখন এই পেশায় এসেছি, তখন এই পেশায় আসার পরে, পেশা সম্পর্কে জানার পরে ভালোবাসাটা আরও বেশি তৈরি হয়েছে। যে কারণেই এই বিষয়টা নিয়ে কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি ভালোবাসি, আমি জানাতে পছন্দ করি। তারপরে সিদ্ধান্তটা আপনার। না, দ্যাটস ওয়ান্ডারফুল। তাপস ভাই, ধরেন ট্যাক্স তো আসলে দিতেই হয়, মানে আমি দিতে চাই বা না চাই, আমি একটা রেস্টুরেন্টে যাচ্ছি, আমি খাচ্ছি, রাইট, আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। আমি যে শার্টটা কিনেছি এটার জন্য আমাকে ট্যাক্স দিতে হয়েছে। এই ট্যাক্স আর বছর শেষ করে ইনকাম ট্যাক্স, কি পার্থক্য এই দুটোর মধ্যে? আচ্ছা, একজন ট্যাক্স পেয়ার হিসেবে পার্থক্য এখানে আমরা পার্থক্যটা এইভাবে, মানে আমি নিজেকে কি তাহলে ট্যাক্স পেয়ার বলতে পারবো কিনা? হ্যাঁ, এখন হচ্ছে ওই ট্যাক্স যে আমরা বলি, এই ট্যাক্সের মধ্যে দুটো ভাগ আছে, ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স। তো ডিরেক্ট ট্যাক্সের মধ্যে একটা হচ্ছে কি ইনকাম ট্যাক্স, কারেক্ট, যেটা নিয়ে মানুষ সবচেয়ে বেশি আলোচনা করে, অথবা সবচেয়ে বেশি তার উপরে প্রভাব পড়ে। তো নামটাই হচ্ছে ইনকাম ট্যাক্স, আয়কর। খুব সহজ, আমি আইনের ভাষায় যাব না, খুব ফ্র্যাঙ্কলি বললে বা মানুষের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে, সেই হিসেবে আমার সংজ্ঞায়ন হচ্ছে আপনার আয় করছেন, আয়ের উপরে যে ট্যাক্সটা দিবেন সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। ওকে। এবং আর শার্ট কেনার সময় যেই, হ্যাঁ সেটাকে, হ্যাঁ, আর বাকিগুলো যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে ভ্যাট। ওকে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, হ্যাঁ, যদি বাংলা বলি মূল্য সংযোজন কর। আপনি যে মূল্য দিচ্ছেন সেই মূল্যর সাথে যে করটা সংযোজিত হচ্ছে সেটাই হচ্ছে গিয়ে ভ্যাট। আর আপনি বছর শেষে আপনার আয়ের হিসেব করে যে ট্যাক্সটা দিচ্ছেন সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। ওকে। সো আসলে যেটা বললেন যে আমি ট্যাক্স দিতে চাই না, তো আমার কাছে মনে হতো কি যে ছোটবেলায় সবাই চাইতো কিনা আমি জানি না, কিন্তু আমি পড়তে চাইতাম না। ওকে, ঠিক আছে, যে পড়াশোনা করব, পড়াশোনা করতে চাইতাম না। আচ্ছা, তো আমার মনে হয় আজকের এই পডকাস্টে যারা দেখবে এরা অনেকেই রিলেট করতে পারবে হয়তোবা। এবং আমার সাথে যারা পড়েছি বা যাদের সাথে চিনেছি, খুব কম অংশই ছিল যারা পড়তে চাইতো। আমরা পড়তে চাইতাম না, পরীক্ষায় পাশ করতে হবে, সামনে আসছে, এরকম একটা বিষয় নিয়ে। কিন্তু আলটিমেটলি পড়াশোনা তো করেছি, এবং মেজরিটি কিন্তু সেটা করে। তো এটা যেটা বলা হতো যে মানে আমি ট্যাক্স দিব না, আমি ট্যাক্স দিতে চাই না, বিষয় হচ্ছে গিয়ে আমরা প্রতিনিয়ত ট্যাক্স দিয়ে যাচ্ছি। মানে প্রতিনিয়ত আপনি বলছেন এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স গুলো দিয়ে যাচ্ছি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স সরকারকে ট্যাক্স দিয়ে যাচ্ছে। এট দ্য এন্ড অফ দ্য ডে হচ্ছে কি সেটাকে শুধু অ্যাকনলেজ করা, শুধু জানানো। আজকে যারা এই প্রোগ্রামটা দেখছেন তাদেরকে আমি বলছি যে আপনার যদি একটা ট্যাক্স ফাইল থাকে অথবা একটা ট্যাক্স ফাইল না থাকে, যেটাই হোক না কেন, আপনি ট্যাক্স দিয়ে যাচ্ছেন। কিভাবে ট্যাক্স দিচ্ছেন? যেটা বলা হলো যে কেনাকাটায় ভ্যাট দিচ্ছেন, ভ্যাট এক রকমের ট্যাক্স। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলেও আপনি বছরে একবার ট্যাক্স দিচ্ছেন, সেটা যে অঙ্কেরই হোক না কেন। আপনি যদি চাকরি করে থাকেন তাহলে আপনার বেতনের অংশ থেকে আপনি ট্যাক্স দিচ্ছেন, বা প্রতিষ্ঠান কেটে রাখছে। যদি আপনি ব্যবসা করেন, যারা ব্যবসায়ী তারা তো আমাদের মানে চাকরিজীবী বা অন্যান্য থেকে আরো বেশি ট্যাক্স দিচ্ছে। তাদের বাণিজ্যিক যে বিষয়টার যে প্রথম যে সনদ, যেটাকে আমরা বলি ট্রেড লাইসেন্স, সেখান থেকে শুরু করে যত উপরের দিকে যত লাইসেন্স করছেন সবগুলোতে আপনারা ট্যাক্স দিচ্ছেন। সঠিক। আপনি যদি আপনি গাড়ি কিনে থাকেন সেখানে আপনি ট্যাক্স দিচ্ছেন। আপনি যদি জমি থাকে, আপনার জমি, পৈতৃক জমি থাকলেও আপনি ল্যান্ড ট্যাক্স দিতে হচ্ছে আপনাকে। মজার বিষয় হচ্ছে আপনি ট্যাক্স দিতে চান না বা আপনি ট্যাক্স দিবেন না, মেনে নেই। আপনি দেশের বাইরে একবার দুইবার কি বেড়াতে গিয়েছেন যে কোনো কাজে, সেখানে ট্রাভেল ট্যাক্স দিচ্ছেন। ঠিক আছে,
তাহলে আপনি আপনি তো নিজে ইচ্ছে করে দিচ্ছেন। যারা আমরা এই এশিয়ার মধ্যে পার্শ্ববর্তী দেশগুলোতে যাচ্ছি, সেখানে যাওয়ার সময় তো আমরা নিজেরাই ট্রাভেল ট্যাক্স কেটে দিচ্ছি। ট্যাক্স তো আপনি দিচ্ছেন, তাহলে সেটা জানাতে আপনার দ্বিধা বা সংশয়ের জায়গাটুকুই, আপনার যে ভীতিটুকু আছে সেই ভীতিটুকু দূর করার জন্যই আমাদের প্রয়াস। এখন তাপস ভাই, ধরেন আমি ট্যাক্স যে দিচ্ছি, আপনি বলছেন এটা সরকারকে জানাতে হবে বা জানানো উচিত, কারণ দিচ্ছি তো। সেটার জন্য আমার একটা টিআইএন যে ফর্ম, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা খুলতে লাগে। এটা এখন অনলাইনে খোলা যায় অথবা লয়ারদের মাধ্যমে খোলা যায়, রাইট? আমি ফাইলটা খুললাম, কিন্তু আমি একজন স্টুডেন্ট মানুষ, বা আমি যেই চাকরিটা করি তাতে খুব বেশি ইনকাম হয় না, বা আমি হয়তো ফেসবুকে ব্যবসা করি, আমার আসলে তেমন কোনো ইনকাম ওইভাবে হয় না দেখানোর মতো, যা আসে সবই খরচ হয়ে যায়। তাইলে আসলে মানে তখন কি আমি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা নিয়ে একটু মানে বছরকে বছর মানে যখন এনবিআর আমাকে বলছে বা সরকার আমাকে বলছে যে আপনি ট্যাক্স ফাইল জমা দেন, আপনার মানে যা আয় হয়েছে সেটা ঘোষণা করেন, হ্যাঁ, ট্যাক্সের হিসাব জমা দেন, একটু ডিফিকাল্ট হয়ে যায় না? মানে যাদের আসলে খুব বেশি আয় টায় নাই, কিন্তু আমি টিআইএন খুলেছি কারণ আমি সার্টেন কিছু বেনিফিটস চাই, রাইট? যেমন ব্যাংকে আপনার যেটা বললেন আপনি, যে ব্যাংক সারা বছর ধরে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্সও কেটেই নেয়। ট্যাক্স ফাইল মানে ট্যাক্স নাম্বার, টিআইএন নাম্বারটা থাকলে কম কাটে, আবার না থাকলে বেশি করে কাটে, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার আছে। সো একটু যদি এটার বিষয়টা হচ্ছে কি, যেটা এখানে প্রশ্নের মধ্যে উত্তরটা এসে পড়েছে, যে আপনি কেন টিআইএন সার্টিফিকেটটা করবেন, যেটাকে বলা হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, রাইট? অনেকটা এনআইডির মতো আর কি। এনআইডির মতো। এটা আপনি কেন করবেন? তো সরকার ঘোষিত 44টা সার্ভিস নেওয়ার জন্য আপনার টিআইএন সার্টিফিকেট নেওয়াটা বাধ্যতামূলক। পাশাপাশি আপনি আপনার প্রয়োজনে টিআইএন সার্টিফিকেটটা নিতে পারেন। এখন টিআইএন সার্টিফিকেট নেওয়ার পরে আইন বলে আপনাকে একটা রিটার্ন জমা দিতে হবে। এখন এই রিটার্নটা জমা দেওয়ার জন্য, এই রিটার্ন জিনিসটা কি? আচ্ছা, এই রিটার্ন জিনিসটা হচ্ছে কি, আপনার সহজ কথায় আপনার আয় ব্যয়, সম্পদ দায় এবং পারিবারিক জীবনধারা, যেটা লাইফস্টাইল বলা হয়, সেটাই আপনি ওখানে তুলে ধরবেন। মানে হিসাব দিব আর কি, এক বছরে কি হইলো কি না হইলো। এক্স্যাক্টলি। আসলে হিসাব দেওয়া বললে আসলে এটা একটু অন্যরকম করা যায়, আর অন্যরকম শুনতে পাওয়া যায়। বিষয়টা হচ্ছে যে আপনি জানাবেন, সরকার কিন্তু বলছে আপনার হিসাব দেওয়ার জন্য তো আরো অনেক কিছু আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, বা আপনার স্যালারির, মানে আপনার হিসাব নেওয়ার জন্য অনেক কর্তৃপক্ষ আছে। আপনি আপনাকে জানানোর জন্য, ঠিক আছে, এটা হচ্ছে রিটার্ন ফর্মটা। আর রিটার্ন ফর্মটা আক্ষরিক করতে খুবই সহজ একটা বিষয়, খুবই সহজ। এখানের মধ্যে যেটা বললাম, যে এখানের মধ্যে এখন তো অনলাইন হয়ে গেছে, অনলাইন ছাড়া যখন অফলাইনে ছিল তখন হচ্ছে শুধুমাত্র 8 পৃষ্ঠা, আসলে বেসিক্যালি এটা হচ্ছে 6 পৃষ্ঠা। 8 পৃষ্ঠা কেন? প্রথম পৃষ্ঠায় হচ্ছে আপনার বেসিক ইনফরমেশনগুলো থাকে, আর শেষ পৃষ্ঠাটায় থাকে হচ্ছে গিয়ে কিভাবে ফর্মটা পূরণ করবেন সেটার নির্দেশাবলী। দ্বিতীয় পৃষ্ঠায় থাকে যে আপনার সোর্সেস অফ ইনকাম, আপনি কোথা থেকে কি আয় করছেন সেটা শুধুমাত্র আপনি ডিক্লেয়ার করবেন। তৃতীয় পৃষ্ঠা থাকে হচ্ছে যদি আপনি চাকুরি করেন, অথবা আপনার বাড়ি ভাড়া আয়, অথবা ব্যবসার, এরকম কিছু বিষয়গুলো ডিক্লারেশন দেয়া, কারণ কিছু হলো তো আপনার জানাতে হবে, খুব বেসিক জিনিস। চতুর্থ পৃষ্ঠায় থাকতে হচ্ছে গিয়ে আপনার কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা, বিনিয়োগ আছে কিনা। আমরা যেমন ইন্স্যুরেন্সে বিনিয়োগ করি, ডিপিএস ব্যাংকে করি, সঞ্চয়পত্র কিনি, শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, সেই জিনিসগুলো একটা ডিক্লারেশন আপনি দিবেন, এবং আপনি কি কি সংযুক্তি দিচ্ছেন এরকম একটা বিবরণী দিতে হয়। পঞ্চম এবং ষষ্ঠ পৃষ্ঠাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পঞ্চম পৃষ্ঠা থাকে হচ্ছে আপনার সম্পদের হিসাব। ওকে, ঠিক আছে, গোল্ড আছে কিনা, গাড়ি আছে কিনা, আছে, জমি আছে কিনা, যেমন হচ্ছে আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ারের অংশের মালিক, ওকে, আপনি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আপনার ব্যাংকে যেটা বলা হয়েছে যে আমরা কিন্তু ইনকাম ট্যাক্স দিচ্ছি একটা বছরের জন্য, কিন্তু আপনি কোনো একটা ডিপিএস করেছেন 5 বছরের জন্য, তাহলে শুধু এই বছরের হিসেবটা দিলে তো বাকিটা চাপা পড়ে যায়। গত বছরের হিসাবের সাথে এই বছরটা যোগ করে আপনি ডিপিএস এর অংশটা লিখলেন, শেয়ার মার্কেটে কত ইনভেস্ট করলেন সেটা করলেন, অথবা উঠিয়ে ফেলেছেন সেটা দেখালেন, আপনি কারো কাছ থেকে কোনো লোন নিয়েছেন অথবা কাউকে লোন দিয়েছেন এই জিনিসটা জানালেন, আপনার একটা ভাঙাচোরা গাড়ি আছে সেটা দেখালেন, অথবা আপনার একটা বিএমডাব্লিউ আছে সেটা দেখালেন, অথবা আপনার 5টা গাড়ি আছে সেটা দেখালেন, জানালেন, আপনার স্বর্ণালঙ্কারের কথা, আপনার আসবাবপত্রের কথা, সেগুলো আপনি করলেন। পরিশেষে ভাই আমার কিচ্ছু নেই, ব্যাংকে কয়েকটা টাকা আছে, তো ব্যাংক অ্যাকাউন্ট নাম দিয়ে সেটা আপনি জানালেন।
এবং সেগুলো যোগ করলে আপনার সার্বিক একটা সম্পদের হিসেব দাঁড়ালো। হতে পারে সেটা 1 টাকা, হতে পারে সেটা 10 টাকা। এবার ওখান থেকে আপনি করবেন কি, এই আয়টা তো সবকিছু আপনার আয় না, ব্যয়ও আছে। সেখানে আপনার ব্যয়ে কত খরচ হলো সেটা আপনি জানালেন। যেমন আমি লোন নিয়েছি, ইন্টারেস্ট দিচ্ছি, ওটা আমার একটা ব্যয়। আমার জীবন ধারণের একটা ব্যয় আছে, বাসা ভাড়া দিচ্ছি, এর একটা ব্যয় আছে। আপনি আপনার আয় থেকে কাউকে কোনো কিছু গিফট করেছেন, সেটা ব্যয় হিসেবে চলে যাবে। আপনার ওয়াইফকে একটা গাড়ি কিনে দিয়েছেন, ঠিক আছে। এই জিনিসগুলো শুধু আপনি জানালেন এবং 7ম পৃষ্ঠায় গিয়ে আপনি আপনার জীবনযাত্রা ব্যয়ের ক্ষেত্রে আপনি আসলে কিভাবে চলছেন, একটা দেশের অর্থনীতি অথবা একটা সমাজ ব্যবস্থা দূর করার ক্ষেত্রে সরকার যে প্রায়োগিক ভূমিকাগুলো নেবে সেটা কিভাবে জানবে, ঠিক আছে। এই দেশে তো মাসিক 1 লক্ষ টাকা আয় করার লোকও আছে। সেই এলাকায় বা আপনার পাশের ফ্ল্যাটের একজন লোক আছে যে হয়তো বা 30,000 টাকা দিয়ে সংসার চালাচ্ছে। তো আসলে কিভাবে মেনটেন করছে, ম্যাক্রো লেভেলে এর থেকে ভালো জানানোর উপায় আর কোথাও নেই। সারা ওয়ার্ল্ডেই সেম প্রসেস, হয়তো টেকনিকগুলো বা অ্যাপ্রোচগুলো আলাদা। সো আমি ফর্মটা পূরণ করলাম, আমার একটা নাম্বার আছে, আইডি নাম্বার, যেটাকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বলছি, এবং লিখে ওটা সরকারের কাছে জমা দিলাম। জমা দেওয়ার পরে কি হয়? আচ্ছা, জমা দেওয়ার পরে যদি অফলাইন হয়, অফলাইন হলে আমরা যেমন প্রত্যেকটা থানাতে আমরা নিরাপত্তার জন্য কোথায় যাই, নিকটস্থ পুলিশ স্টেশনে। আমার কোনো মানে ডাক বিভাগের প্রয়োজন হলে ডাকঘরে যাই। ঠিক সেভাবে প্রত্যেকটা আপনার ওই টিআইএন নাম্বার অনুসারে আপনাকে একটা ট্যাক্স সার্কেল আছে, সার্কেল অফিস আছে। ওখানে প্রত্যেকটা টিআইএন সার্টিফিকেটের মধ্যে আপনি সেই ট্যাক্স সার্কেল, যেমন আমার একটা ডাকঘর আছে, একটা থানা আছে, ওখানে গিয়ে আপনি এটা জমা দিলে তারা আপনাকে একটা সিল সাপোর্ট আপনারটা রিসিভ করে একটা প্রাপ্তি স্বীকার দিবে, অ্যাকনলেজমেন্ট দিবে। এবং সেই ক্ষেত্রে আপনি আবেদনের মাধ্যমে অফলাইনে একটা ট্যাক্স সার্টিফিকেটও পেতে পারেন। নিয়ে আপনি চলে আসলেন। এইটা হলো কি আপনার আয়টাকে বৈধ করলো, আপনার বৈধ আয়ের একটা সনদ পেলেন, আপনার বৈধ আয়ের একটা প্রতিষ্ঠা হলো। প্রতিষ্ঠা ইন সেন্স কি 1 বছর তো না, ঠিক আছে। আজকে সালমান তো একদিনের বয়স না, সালমানের বয়সটা ধীরে 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 বেড়েছে। সালমান আজকে বলতে পারবে যে কেরিয়ার 10 বছরের। তো 10 বছরের কেরিয়ার হলো, আজকের দিনে এসে সে যদি জানাতে চায় তাহলে সে কিন্তু 10 দিয়ে শুরু করবে না, শুরু করবে 1 দিয়ে। 1 2 3 এভাবে যখন আসতেছে তখন গিয়ে আপনি এটা কি করতে পারলেন, এটাকে প্রতিষ্ঠা করতে পারলেন। আর এখন আরো সহজ হয়েছে, এখন অনলাইনে ঘরে বসে শুধুমাত্র 5 মিনিটের মধ্যে আপনি আপনার এই বেসিক ইনফরমেশনগুলো দিতে পারবেন। হয়তো সংযুক্তি হিসেবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আমার জানা মতে ব্যাংক অ্যাকাউন্ট খুব কম লোকেরই মুখস্থ আছে। শুধু ব্যাংক অ্যাকাউন্টটা দেখে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলেন, আপনি কোন শাখায়, মানে বেসিক ইনফরমেশনগুলো দিলেন, দিয়ে 5 মিনিটের মধ্যে আপনি আপনার এই প্রক্রিয়াটা কমপ্লিট করে ফেলতে পারবো। আমি একটা জিনিস বুঝতে চাই ভাইয়া, ধরেন এই প্রক্রিয়াটা কমপ্লিট হইলো, আমি অ্যাকনলেজমেন্টের স্লিপ পাইলাম, আমি জানতে চাবো আপনার কাছে সুবিধাগুলো কি কি, মানে আমি ট্যাক্স কেন দিব, একটু বৈধ অবৈধ আয় বা প্রদর্শিত অপ্রদর্শিত আয়ের এই ব্যাপারটা একটু বুঝতে চাই, সাদা কালো টাকা যেটা আমরা বলি। এটা হচ্ছে গিয়ে যদি খুব খুব সহজ করে বলতে হয় তাহলে হচ্ছে আপনার যে আয়টা আছে, যে ইনকামটা আছে, এই ইনকামের সোর্সটা ডিক্লারেশন করাটাই হচ্ছে গিয়ে আপনার বৈধ আয়। ওকে, আমি যেখান থেকে আয়টা করলাম ওটার সোর্সটা বললাম, হ্যাঁ সেটা বৈধ সোর্স এবং এত টাকা পেয়েছি। এখন আমি মনে করলাম যে আমি 1 লক্ষ টাকা চাঁদাবাজি করে পেয়েছি, ঠিক আছে, তাহলে ট্যাক্সের দিক থেকে সেটা হচ্ছে কি সেটার উপর ট্যাক্স দেওয়া আছে কিনা, ট্যাক্স বলবে যে আপনার আয় হয়েছে। একটা হতে পারে, আমি মানে এটা খুব প্রপার এক্সাম্পল হয় না, মানে যে সোর্সটা বৈধ, আমি চাকরি করে 1 লক্ষ টাকা পেয়েছি, আমি টিউশনি করে 1 লক্ষ টাকা পেয়েছি, আমি ব্যবসা করে পেয়েছি, আমি শেয়ার মার্কেট বিনিয়োগ করে পেয়েছি, ইভেন দো আমি কারো জমি বিক্রি করতে সহযোগিতা করেছি, অথবা আমি কাউকে একটা গাড়ি কিনে দিতে সহযোগিতা করেছি, সেখান থেকে আমি একটা কমিশন পেয়েছি, ব্রোকার কমিশন। হ্যাঁ, সো দিস আর দ্য ভ্যালিড সোর্সেস। সেই বৈধ আয়টা যখন আপনি দেখাচ্ছেন তখন সেটাকেই বলা হচ্ছে সাদা টাকা। ওকে, তাইলে আমি যদি চাঁদাবাজি করে ইয়া করতাম, কারো কাছ থেকে টাকা নিতাম, জোর টোট করে আমি টাকা নিচ্ছি, ঠেকায় টাকা নিচ্ছি, ওই টাকাগুলো তো আর আমার ট্যাক্স ফেলে দেখানোর সুযোগ থাকে না, রাইট? মানে ওখানে কোনো ঘর নাই আর কি, চাঁদাবাজি অন্যান্য বলে যেটা আছে।
সেখানে আছে যে আয়কর আইনে 7টা সোর্সের কথা বলা হয়েছে। 7টা সোর্সের মধ্যে 6টা হচ্ছে ওয়েল রিকগনাইজড এবং ওয়েল ডিফাইন্ড। ওকে, ঠিক আছে, যেমন চাকরি থেকে আয়, ভাড়া থেকে আয়, কৃষি থেকে আয়, ব্যবসা থেকে আয়, মূলধনী সম্পদ থেকে আয়, এরকম বিদেশ থেকে আয়, মানে বলা আছে এরকম। আর একটা বলা আছে অন্যান্য উৎসের আয়, যেমন বিজনেসে একটা ব্যবসা আছে যেটার ইংলিশ টার্মে থেকে বাংলাটাই আমার কাছে বেশি ভালো লাগে, সেটা বলা হচ্ছে ফটকা ব্যবসা। ওকে, আচ্ছা, ফটকা ব্যবসাটা কি? যেটাকে আমরা বলি সিজনাল বিজনেস। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি কি করেন? আমি ব্যবসা করি। তো কিসের ব্যবসা করেন? যখন যে সিজন চলে, যখন যেটা পাই তখন সেটা ব্যবসা করি। আমি ধানের সময় ধান স্টক করি, আমের সময় আম বিক্রি করি, হ্যাঁ, অথবা আমি জমি বিক্রিতে সাহায্য করি, কিন্তু এটা রেগুলার বেসিসে না। ঠিক আছে, ওকে। অথবা যে উৎসটাকে আপনি কোনো নামকরণ দিতে পারছেন না, খ্যাপমারি আর কি, খ্যাপমারি, এক্স্যাক্টলি। ঠিক আছে, ছোটবেলায় এরকম হতো না, আমরা খ্যাপে হচ্ছে অন্য এলাকায় খেলতে যাইতাম এরকম আর কি। হ্যাঁ, তো ওটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে ট্যাক্স আইনে আপনার যে সোর্সের টাকাটা আছে, সেই সোর্সের টাকাটাতে আপনি ট্যাক্স দিলেই সেটা হচ্ছে আপনার সাদা টাকা। এখন এই যে ভ্যালিড সোর্সের কথা বলা হচ্ছে, সেটার জন্য হচ্ছে সরকারের অন্যান্য অনেক প্রশাসনের সংস্থা আছে বা অনেক সংস্থা আছে যারা ওগুলোর তদারকি করবে। হ্যাঁ, ইনকাম ট্যাক্সের খুব সহজ 3টা প্রশ্নের উত্তর দিয়ে আপনি পার পেয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে, আপনার কাছে কি টাকা আছে? হ্যাঁ আছে। ওই টাকার উপরে কি ট্যাক্স দেয়া আছে? হ্যাঁ আছে। আর প্রমাণটা দেন। আপনি প্রমাণ দিয়ে দিলেন। ওই টাকার উপর কি ট্যাক্স দেয়া আছে? না, ট্যাক্স দেয়া নেই। তাহলে ট্যাক্স দিয়ে দেন। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আচ্ছা, ধরেন দিলে কি সুবিধা সেটা একটু পরে জানলাম, না দিলে অসুবিধা কি? ধরেন আমি 20 লাখ টাকা কামাই একটা বছরে, আমি ট্যাক্স ফাইল জমা দিলাম না এবং কিছুই করলাম না আর কি, কাউকে দেখাইলাম না, কিছু হইলো না, মানে কি কি সমস্যা হইতে পারে আমার? আচ্ছা, এটা ধরেন আমি ফটকা ব্যবসায়ী করি। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এটা তো আমাদের প্রচুর শুনতে হয়। তো সাথে সাথে একই সাথে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একই সাথে এটা খুব হাস্যকর প্রশ্ন। কেন? বিইং এ ট্যাক্স লয়ার, আমি বলবো যে আপনি যদি ট্যাক্স না দেন তাহলে আমার কিছুই হবে না। আপনার কি হবে? আপনারও কিছু হবে না। প্রথম কথা হচ্ছে, আপনি ট্যাক্স দিবেন মানে হচ্ছে আপনি একটা আইন মানছেন। ওকে, আপনি যদি আইন না মানেন তাহলে তো নির্ধারিত কিছু ব্যবস্থা রিপারকেশনস আছে। ঠিক আছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, আপনি যখন এটা দিবেন না বা দিচ্ছেন না, সেটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, সেটার ক্ষেত্রে। এখন যদি হয় যেমন অজ্ঞতার কারণে অনেকে দেয় না, কিন্তু আইনে কিন্তু একটা জিনিস বলা আছে যে ইগনোরেন্স অফ ল ইজ নট এন এক্সকিউজ। মানে আমি জানি না এটা বলতে পারবো না, এটা আপনাকে এক্সকিউজ হিসেবে দাঁড় করাতে পারবো না। আচ্ছা, এটার কারণ হচ্ছে যে ধরেন, তার মানে আপনি বলছেন যে ট্যাক্স না দিলে এই আমি আইন ভঙ্গ করছি। এক্স্যাক্টলি, যদি আপনার ট্যাক্সেবল ইনকাম থাকে। মানে ধরেন ট্যাক্সেবল, এই ট্যাক্সেবল ইনকামটা কত? আচ্ছা, এই ট্যাক্সেবল ইনকাম বলতে হচ্ছে আপনি তো আয় করছেন শুরু থেকে। করছি। আচ্ছা, 1 টাকা হলেও আয়, 1 লক্ষ টাকা হলেও আয়। কিন্তু কখন আপনি ট্যাক্স দিবেন? আপনি যদি পুরুষ হন তাহলে 3.5 লক্ষ টাকা বাৎসরিক আয়, 3.5 লক্ষ টাকা পর্যন্ত আপনার জন্য ট্যাক্স জিরো, ট্যাক্স শূন্য। ওকে, ঠিক আছে। এবং হ্যাঁ, দিতে হবে না। 3.5 লক্ষ টাকার উপরে একটা স্ল্যাব রয়েছে, 1 লক্ষ টাকা, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, এভাবে করে একটা স্ল্যাব রয়েছে, একটা পার্সেন্টেজ রয়েছে। এবং বাংলাদেশের ট্যাক্স মেথডটা প্রোগ্রেসিভ মেথড। তার মানে হচ্ছে কি, আপনার অল্প আয় অল্প ট্যাক্স দিবেন, বেশি আয় বেশি ট্যাক্স দিবেন। মহিলাদের জন্য এটা 4 লক্ষ টাকা। তো এখন বিষয় হচ্ছে যে ওই যে আপনার যে ট্যাক্সেবল ইনকামটা কত? 3.5 লক্ষ টাকা। এখন এটাও বলা হচ্ছে যে আপনি টিআইএন সার্টিফিকেটটা আছে আপনার যে ট্যাক্সেবল ইনকাম নেই সেটা যদি আপনি না জানান তাহলে আপনি কিভাবে জানবে সরকার? ঠিক আছে, ধরেন আমি সরকারকে জানাবো না, হ্যাঁ, এবং আমি টিআইএনও করি নাই। হ্যাঁ, আচ্ছা, টিআইএন করেন নাই। এখন এরকম ভাবে ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করি। একটা সমীক্ষায় এসছে, বাংলাদেশে প্রত্যক্ষভাবে ট্যাক্স দেয় এরকম সংখ্যা হচ্ছে প্রায় 4 কোটি। 4 কোটি। এবার তাহলে তো আমাদের ট্যাক্স নেট ছোট না? না, আমাদের ট্যাক্স নেট ছোট না। আমাদের ট্যাক্স নেট ছোট না বলতে হচ্ছে যে আপনি যে ট্যাক্স দিচ্ছেন সেটার প্রমাণপত্র হচ্ছে গিয়ে আপনার টিআইএন সার্টিফিকেটটা থাকা। ওকে, আচ্ছা, বাংলাদেশে আমাদের কাছে অনেকেই আসে যে ভাই আমি বিদেশ থেকে এসেছি, আমার পাসপোর্ট আছে কিন্তু এনআইডি নেই, কিন্তু আমি এই কাজে এনআইডির বিকল্প হিসেবে গ্রহণ করছে না, আমি পাচ্ছি না। কিছুদিন আগ পর্যন্ত আমাদের বন্ধ ছিল যে যদি আপনার এনআইডি না থাকে তাহলে আপনি টিআইএন সার্টিফিকেট নিতে পারবেন না। ওকে, আপনি পাসপোর্ট দিয়ে নিতে পারবেন কিন্তু আপনার ওখানে ভ্যালিড ভিসা থাকতে হবে।
যে আপনি কোন পারপাসে এসেছেন। ওকে, শুধু পাসপোর্ট থাকা মানেই তো প্রমাণ থাকে না, বা একটা প্রমাণ, কিন্তু মূল প্রমাণটা হচ্ছে আমার এনআইডি। ঠিক তেমনি করে এই যে মানুষজন যারা আছে তারা কিন্তু কি করছে, তারা কিন্তু ওই টিআইএন সার্টিফিকেটটা না নেওয়ার কারণে এই যে ট্যাক্স দেওয়ার পরেও তাদের অ্যাসেটগুলো কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। এই যে একটু আগে আপনি যে বললেন যে প্রদর্শিত আর অপ্রদর্শিত, ঠিক আছে, চাকরি করছে, সে বলে যে ভাই আমি তো ট্যাক্স দিই, তার বেতন থেকে কেটে নিচ্ছে, কিন্তু বেতন থেকে কাটার অথরিটি দেওয়া হয়েছে তার অফিসকে, কিন্তু উনি যে বেতন পাচ্ছেন, বেতন পাওয়ার পরে এই জন্য এটাকে বলা হচ্ছে ব্যক্তি রিটার্ন। যখন আপনি সালমান একটা প্রতিষ্ঠানে আছেন, তখন আপনি সেখানকার কর্মী, স্টাফ বা কিছু হিসেবে সেই দায়িত্ব থেকে তারা কেটে রাখছে। কিন্তু আপনি ব্যক্তি সালমানের লাইফস্টাইল, ব্যক্তি সালমানের অ্যাসেট ভ্যালুয়েশন, অথবা ব্যক্তি সালমানের জন্য কিছু করার জন্য তো কোনো ইনফরমেশন সরকারের কাছে নেই। আপনি তখন দিবেন যে আমি ABCD বা XYZ কোনো কোম্পানিতে আছি এবং এই হচ্ছে আমার সোর্সটা। সো তাপস ভাই, আপনাকে এইভাবে একটু বলি, ধরেন আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, প্রতিষ্ঠান আমার হয়ে ট্যাক্সটা কেটে নেয়। এখন প্রতি বছরকে বছর যখন আসলে রিটার্ন জমা দেওয়ার সময় আসে, বা সরকারকে আমার হিসাব তো আমাকেই দিতে হবে, অনেকটা ওই যে উপরওয়ালার সিস্টেমের মতো আর কি, যে তোমার হিসাব তোমাকেই দিতে হবে। সো আমার হিসাবটা আমি যদি না দেই তাহলে তো প্রবলেম, রাইট? কারণ আমাকে তো দেখাতে হবে আমার আয় আছে এবং আমার হয়ে ট্যাক্সটা আমার কোম্পানি দিয়ে দিয়েছে, এই হচ্ছে তার কাগজ, তাই তো? সেটাই। এখন বিষয় হচ্ছে যে এইখানের মধ্যে আমরা খুব মানে বড় অংশের কাছে একটা একই সিনারিও ধরা পড়ে আমার। এবং ইভেন দো আমি মানে সবার প্রতি সম্মান রেখেই বলছি যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে বা খুব ভালো ভালো কোম্পানিতে কাজ করছেন খুব এক্সপার্টাইজ লোক, তারা এই ট্যাক্স এডুকেশনের অজ্ঞতার কারণে না চাইতে অনেক বড় বিপদে পড়ে যান। আমি জানি না এটার সাথে সিমিলারিটি আছে কিনা, যেটা বললাম যে মরণভেদী ক্যান্সারের মতো যখন ধরা পড়ে তখন এটা খুব বড় আকার ধারণ করে, এবং তখন তারা হায়তাশ করে, সিস্টেমের উপর দোষ চাপিয়ে দেয় বা বিভিন্ন রকম কথাবার্তা হয়। বিষয়টা হচ্ছে গিয়ে বলে এরকম যে আমি চাকরি করছি, আমার তো প্রতি বছরই আমি ট্যাক্স দিই, মানে প্রতি মাসে তার কাছ থেকে ট্যাক্স কেটে রাখা হয়, প্রতিষ্ঠান ট্যাক্স কেটেই বাকি স্যালারিটা পৌঁছায় দেয়, এট সোর্স যেটাকে বলে আর কি। জি, এটাকে বলা হয় TDS, ট্যাক্স ডিডাকশন এট সোর্সেস। তো এইটা হচ্ছে, এটা কারা কালেক্ট করবে এটাও সরকারি বিধানে আছে এবং সেই বিধান অনুসারেই তারা কালেক্ট করে, কিন্তু সেইটা কিন্তু সবসময় পর্যাপ্ত হয় না। আবার সেটা কখনো কখনো অনেক বেশি হয়ে যায়, যে আমাদের কাছে এমন এসছে যে যখন এসে ফাইল করে নাই, তখন এখানে আরেকটু বলি প্রসঙ্গত আসে হচ্ছে দুটো বিষয়, একটা হচ্ছে ইচ্ছাকৃত আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত। ওকে, কিরকম ব্যাপারটা? যদি আপনি অনিচ্ছাকৃতভাবে আপনার কোনো ভুল বা অজ্ঞতার বিষয়ে আপনি যদি রিটার্ন জমা না দেন এবং পরবর্তীতে এটা পাওয়া যায় বা আপনি রিটার্ন জমা দেওয়ার সময়, সেখানে ক্ষেত্রে আপনার জরিমানার সাথে সাথে মানবিক দৃষ্টিকোণ বা অনেক কিছু পর্যালোচনা করে সেখান থেকে আপনি ছাড় পাওয়ার সুযোগ আছে। কিন্তু একটু আগে যেটা বললেন যে কেউ যদি আমি ট্যাক্স দিলাম না কি হবে আমার, ঠিক আছে, আপনি সেটা প্রমাণিত হওয়ার পরে যদি হয় তাহলে সেই অপরাধটা ফৌজদারি অপরাধ আমলে এনে 1 থেকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের বিধান আছে। ফৌজদারি অপরাধ শুনতে যেমন বাংলায় একটু ভালোই লাগে, ইংলিশে কিন্তু ক্রিমিনাল, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক আছে। এটা একটা ক্রিমিনাল অফেন্স, কারণ হচ্ছে আপনি ইচ্ছে করে, বলা হচ্ছে ইচ্ছে করে এটা আইন লঙ্ঘন করছি আমি। তাপস ভাই, একটু এক্সপেরিয়েন্সটা বলেন না, যে আপনি যেটা বলতেছিলেন যে আমার হয়ে যদি আমার প্রতিষ্ঠান ট্যাক্স দিয়ে দেয় তাহলে কি আমার দায়িত্ব ওখানে শেষ কিনা? না, আপনার তো দায়িত্ব শুরুই হয়নি, শেষ হবে কিভাবে? ওকে, এটা তো প্রতিষ্ঠানের দায়িত্ব শেষ করেছে। আচ্ছা, এমন কি হয় না যে আপনি একটা বছর বা 12টা মাসের মধ্যে আপনি দুবার চাকরি চেঞ্জ করেছেন? হয়, হইতেই পারে। অথবা আপনি 6 মাস চাকরি করেননি, বেকার ছিলেন, হতেই পারে, বাংলাদেশে তো এটা অহরহ হচ্ছে। জি, অথবা আপনি একই একটা বছরের মধ্যে আপনি দুবার চাকরি চেঞ্জ করেছেন, তারপর সিদ্ধান্ত নিয়েছেন চাকরি করবেন না, ব্যবসা করবেন, হতে পারে, ঠিক আছে, এগুলো একটা কমন সিনারিও, রাইট? তো এই বিষয়গুলোকে সিনক্রোনাইজ করে এটা তো রিপ্রেজেন্ট আপনি করবেন। সেখানে আপনার খুব মানে আমি বললাম তো যে এটা খুবই একটা সিম্পল প্রসেস, বাট এটাকে আমরা জটিল করে ফেলি শুধুমাত্র ওই একটা ভীতি নিয়ে, ঠিক আছে, এটা নিয়ে আমরা কথা বলতে চাই না, বা এটা নিয়ে আমরা চিন্তা করি যে না, এটার প্রোটোকল রয়েছে, অবশ্যই প্রোটোকল রয়েছে, কিছু জটিলতাও আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা খুব একটা সহজ প্রসেস আমার কাছে, এবং আমার মানে দর্শক যারা দেখছেন, আমার মনে হয় যে আপনাদের কাছেও খুব ছোট ছোট কিছু পদক্ষেপ আপনি নিলে এটা থেকে আপনি খুব সহজেই বের হয়ে আসতে পারবেন।
সেই পদক্ষেপটা কি? আপনি যেদিন থেকে আয় করছেন সেদিন থেকে আপনি হিসেবটা রাখেন। আপনার আয়ের হিসাব তো আপনিই জানেন, রাইট। এবং তারপরে বছর শেষে এরকম এখন অনেকেই আছেন, ইভেন দো আমি বা আমাদের ফার্ম, আমরাও কনসালটেন্সি করে থাকি, যেটা হচ্ছে সিএসআর এর পার্ট হিসেবে। ঠিক আছে, আপনি আজকের যারা দর্শক আছেন তারা যদি কখনো চান, আপনারা আমার চেম্বারে আসার জন্য ওয়েলকাম। এটার জন্য কোনো ফি দিতে হবে না, শুধুমাত্র যে ভাই ট্যাক্স সম্পর্কে জানতে এসেছি। ঠিক আছে, আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা চলে আসবেন, আপনাদের প্রশ্নগুলো নিয়ে আসবেন। ঠিক আছে, কিন্তু আপনারা সচেতন হয়ে সেগুলোকে গুছিয়ে ফেলেন। এখন আমাদের সময়ের থেকে এখন প্রচুর পরিমাণে অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ তারা সিঙ্গেল উইন্ডো ইউনিটে যাচ্ছে। ঠিক আছে, যেটাতে আপনি খুব সহজেই, ইদানিং অনেক সহজ হয়ে গেছে, ইদানিং বলতে বিগত 3-4 বছরে অনেক সহজ হয়েছে। এটাতে আপনি পাচ্ছেন ইউটিউবে প্রচুর কন্টেন্ট আছে, তবে সেখানে কিছু সমালোচনাও আছে, সেটা আসলে সব সেক্টরেই। ঠিক আছে, সেখান থেকে আপনি নিতে পারছেন। এছাড়াও হচ্ছে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিকভাবে আপনি জানতে চাইলে, শিখতে চাইলে যথেষ্ট পরিমাণে তাপস ভাই রয়েছে। ধরেন এইটা ট্যাক্সেশন বা ইনকাম ট্যাক্স জমা দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু একটা মৌলিক কাজ, তাই না? যে মানে একটা মৌলিক আইন, যে আইনগুলো আমাকে আসলে মানতেই হবে, তার মধ্যে অন্যতম। আপনার কি মনে হয় না যে আমাদের এডুকেশনাল সিস্টেমে এই যে হাতে ধরে এইটাকে ট্যাক্স বলে, এইভাবে দিতে হয়, এইভাবে হিসাব করতে হয়, যদিও সিম্পল ম্যাথ, কিন্তু এইটা একটু শেখালে ভালো হইতো? আমি সম্পূর্ণ একমত। তবে এখানে যেটা হয়েছে যে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের অথবা আমরা হায়ার স্টাডিজে এসে দেখি, অনেকাংশেই কিন্তু কমার্শিয়াল ল বা ডিরেক্টলি ট্যাক্সেশন নামে সাবজেক্ট রয়েছে, বা ইদানিং যেটা খুব মোস্ট পপুলার প্রফেশনাল ডিগ্রি এমবিএ, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এখানে আপামর সব সেক্টরের মানুষই আসতে পারছে, ডক্টর, ইঞ্জিনিয়ার বা সিভিল সোসাইটি, যে কেউ এসে, সিভিল সোসাইটি মানে যে কোনো প্রান্তরে, ইভেন দো মানে আর্মি, পুলিশ সবাই করতে পারছে। সেখানে কিন্তু ট্যাক্সেশন নিয়ে সাবজেক্ট আছে। কিন্তু যেটা বলেছেন, এটা আসলে একটু হাই স্কুল লেভেলে, আমার মতে যে বেসিক ল নামে শুধুমাত্র ট্যাক্সেশন না, আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে আগে তোমাকে জানতে হবে বেসিক ল নামে কোনো একটা চ্যাপ্টার, একটা সাবজেক্ট আমি বাদ দিলাম, একটা চ্যাপ্টার এনক্লোজার থাকতে পারে, অথবা ওখান থেকে ম্যান্ডেটরি। আমরা বিভিন্ন সময় দেখি না যে আপনার এই মানে চ্যাপ্টারগুলোর মধ্যে ভেরিয়েশন থাকে, যেমন আপনার উপপাদ্য থেকে একটা আসবে, পরিমিতি, হ্যাঁ, ত্রিকোণমিতি, এগুলো যেগুলো আছে সেগুলো থেকে আপনার প্রশ্ন আসে। তো এরকম যদি ম্যান্ডেটরি করা যেত যে 10 মার্ক আপনার থাকবে বেসিক ল থেকে, ঠিক আছে, আপনি শুধুমাত্র গাড়ি চালাতে গেলে কি ড্রাইভিং লাইসেন্স নিতে হবে আপনার? এছাড়া কি আপনার ড্রাইভিং বা রোড সাইড ল সম্পর্কে আপনার জানার দরকার? জানতেই হবে, কারণ আমি রাস্তায় নামলেই আমার আসলে আমি রোডের পার্ট। এক্স্যাক্টলি, রাইট। আনফরচুনেট ব্যাপারটা কি তাপস ভাই, আমরা যারা ধরেন, আমি তো বিবিএ এমবিএ করেছি, দেশের সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, আমাদেরকে বিজনেস ল পড়াইতো, কিন্তু ধরেন ওখান থেকে বের হওয়ার পরে আমি কিন্তু ওইখানে শিখতে পারি নাই যে ইনকাম ট্যাক্স ফাইলটা কিভাবে রেডি করতে লাগে। সো ওই জায়গা থেকেই বলছিলাম যে আরেকটু প্র্যাকটিক্যালিটি থাকলে আমাদের অনেকের জন্যই ভুল ভাঙাটা ইজি হবে। হতে পারি আমি ডাক্তারি পড়ছি, হতে পারি আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, বাট দিস ইজ সামথিং দ্যাট ইজ ভেরি বেসিক। এবং অনেক ভদ্রলোককে আমি লজ্জিত হতে দেখেছি যে এই যে দেখো কালো টাকার লোক যাচ্ছে, এই যে ফাইল মানে ট্যাক্স দেয় না, উনি হয়তো ঠিকমতো বুঝতেনও না যে আসলে ট্যাক্সেশন ব্যাপারটা কিভাবে কাজ করে। সো ট্রু। এই জন্য যেটা হয়েছে কি, যে আমরা তো আসলে চাইলেই সিস্টেমের উপরে সবকিছু আমরা আঙ্গুল নাড়তে পারি বা দেখাতে পারি, কিন্তু করতে পারি না। কিন্তু সেই ক্ষেত্রে ছোট ছোট উদ্যোগ নিতে পারি, যে উদ্যোগের একটা পার্ট হিসেবে আমরা যেটা প্র্যাকটিস করি, আমরা বলতে আমার ফার্ম ইকুয়েশন যেটা প্র্যাকটিস করে, সেটা হচ্ছে গিয়ে আমরা অ্যাজ এ পার্ট অফ সিএসআর, আমরা হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান চায় তাহলে সেখানে আমরা একটা নলেজ শেয়ারিং সেশন আমরা করি, যেখানের মধ্যে হচ্ছে যে এই যে অ্যাপ্লাইড লেভেলের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা সেশনগুলো অর্গানাইজ করি। ঠিক আছে, যাতে করে হচ্ছে যে টু বি ভেরি অনেস্ট, যখন আপনি একটা দায়িত্বশীল পর্যায়ে আছেন, আপনি যদি না জানেন তখন ইদার আপনি সেটা এড়িয়ে যাবেন অথবা কারো উপর চাপিয়ে দেবেন। রাইট, তাই হয়। ঠিক আছে, বাট অ্যাটলিস্ট আপনি যখন জানছেন, হ্যাঁ, তখন আপনি কিন্তু আরেকজনকে গাইড করতে পারবেন, অথবা আপনি বলতে পারবেন যে এটার প্রয়োজনীয়তা আছে। ভেরি ট্রু। যেমন আমি তো থেকেই শিখেছি 2016 সাল থেকে,
এবং আমি এই ট্যাক্স রিলেটেড এডুকেশনটা ট্রান্সফার করেছি কম হলেও 50 জন মানুষের কাছে, যে এইভাবে ট্যাক্স দিতে হয়। ভালো জায়গা থেকে পড়াশোনা করে ভালো জায়গায় কাজ করছে, কিন্তু ট্যাক্সেশনটা কিভাবে কাজ করে অথবা ইনকাম ট্যাক্স ফাইলটা কিভাবে কাজ করে ওই সম্পর্কে ধারণা নাই। আচ্ছা, হ্যাঁ, এটা 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 রয়েছে। এই যে বললাম যে এই আগ্রহ অনাগ্রহের জন্য যেটা আমরা দেখেছি বা বিভিন্ন জায়গায় আমরা বলি যখন সুযোগ আসে তখন, সেটা হচ্ছে গিয়ে আপনি দেখেন এই সোশ্যাল মেসেজগুলো বিভিন্ন পর্যায়ে যায়। এখন জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইউটিউব, যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের মধ্যে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন লেভেলে কিন্তু আপনার বিভিন্ন পর্যায়ে মেসেজ দিয়ে যাচ্ছেন। সেটা সেটা যৌতুকের বিরুদ্ধে হতে পারে, নারী স্বাধীনতা, অথবা হচ্ছে যে ইভেন তো প্যারেন্টিং খুব জনপ্রিয় ইদানিং, প্যারেন্টিং, গুড টাচ, ব্যাড টাচ, স্মার্ট প্যারেন্টিং, এগুলো রয়েছে, মোবাইল এডিকশন, হ্যাঁ, অথবা হেলথ রিলেটেড ইস্যুতে। বাট ট্যাক্স নিয়ে কেউই কেন জানি কথা বলতে চায় না। ঠিক আছে, এই বিষয়টা মানে আমার কাছে মনে হয় যে কিছুটা ওই যে প্রাইভেট পার্টের মতো। ঠিক আছে, যখন বলে যে না ভাই, হ্যাঁ আমার মানে যেটা আমি ফিল করেছি বা আমার বন্ধু বান্ধব বলতে যে ভাই আমার ঘাড়ে ব্যথা, বুকে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, সবকিছুতে ব্যথা, তো আমি কোন ডাক্তারের কাছে যাব বা কিভাবে যাব, খুব স্পন্টেনিয়াসলি যেভাবে উনি সে শেয়ার করে বা সে সার্চ করে। একইভাবে কিন্তু যদি কখনো সেক্সুয়াল ব্যাপার প্রাইভেট পার্ট কোনো ইস্যু থাকে তখন কিন্তু সে চিপসে যায়, সে এড়িয়ে যায়। তো আমার কোনো একটা ফ্রেন্ড আর কি, তো সে বলেছিল যে তোদের কাছে লোকজন যাবে কিন্তু গোপনে নীরবে যাবে। ঠিক আছে, তো কিছুটা যে সেক্সুয়াল ডক্টরদের মতো বা স্পেশালিস্টদের মতো, হ্যাঁ, যে এটা নিয়ে কেউ চায় না যে আমার বিষয়টা আরেকজন জানুক। অবশ্যই এটা প্রাইভেট, কিন্তু ওই যে একটা দ্বিধাবোধ কাজ করে, এই দ্বিধাবোধটা মানে প্রাইভেট ম্যাটারে তো আমাদের আরো কনসার্নড হওয়ার কথা। এক্স্যাক্টলি, আমরা তো সেটাই মানে ধরেন যে এই মানুষটা আমার প্রাইভেট, আমার ওয়াইফ আমার প্রাইভেট পার্ট, আমার ভাই, আমার বোন, তাই না? আমি বলি না যে দ্যাটস মাই প্রাইভেসি, হ্যাঁ আমার প্রাইভেসি নষ্ট করছো কেন? কিন্তু প্রাইভেট ব্যাপারে আমি আরো কনসার্নড হব না? এক্স্যাক্টলি। কিছুদিন আগে এই প্রসঙ্গেই মনে পড়লো, একজন ভদ্রলোক এসে উনি বলছেন যে ভাই আপনি বলেন তো সরকারের বিরুদ্ধে কিভাবে মামলা করা যায়। উনি কিন্তু এভাবেই সে অ্যাপ্রোচ করেছেন। তো বিইং এ ট্যাক্স লয়ার, সাথে সাথে আমরা কোম্পানি ল অ্যাডভাইজিং করি, ভ্যাটের ইস্যুগুলোতে কাজ করি, যেগুলো সম্পূরক। তো আমি বললাম যে ভাই আপনি সরকারের বিরুদ্ধে হ্যাঁ মামলা করতে পারবেন, কেন করতে পারবেন না, কিন্তু ইস্যুটা জানলে আপনাকে বেটার গাইড করতে পারবেন। তখন উনি বলতেছেন যে আমার অফিসে ট্যাক্স অফিস থেকে চিঠি দিয়েছে এবং আমার ঠিকানায় মানে আমার ওনার কর্মস্থলে চিঠি পাঠিয়েছে, ওখানে উনি একটা গাড়ি কিনেছেন, ওনার কিছু বেশ বড় অঙ্কের একটা টাকা সঞ্চয়পত্র আছে, এগুলো যে উনি দেখাননি, হ্যাঁ আছে উনি দেখাননি বা ওনারা পেয়েছেন, এটার ব্যাখ্যা জানতে চেয়েছে। এই প্রসঙ্গে চিঠি দিয়েছে সরকার। ওকে, তো আমি বললাম যে সরকার চিঠি দিয়েছে, এটা কি সত্য না মিথ্যা? বলতেছে সত্য, গাড়ি আছে তার সঞ্চয়পত্র। বলতে তাহলে আপনি কেন মামলা করবেন সরকারের বিরুদ্ধে? আর কে পাঠিয়েছে? বললো যে ট্যাক্স অফিস থেকে পাঠিয়েছে। ওকে, তাহলে সরকারের বিরুদ্ধে মামলা করবেন না ট্যাক্স অফিসের বিরুদ্ধে মামলা করবেন? সরকারের বিরুদ্ধে। কেন? বলছে এইখানে আমার প্রাইভেসি নষ্ট হয়েছে, আমি মানহানির মামলা করব। আমার সারা অফিস জেনে গেছে আমার গাড়ি আছে, আমার 20 লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে। তো আমি বললাম যে ওকে, কিন্তু আপনার ওইটা কিভাবে জানলো যে আপনার গাড়ি আছে, সঞ্চয়পত্র আছে? বলতেছে এসে বলছে যে আপনার নামে চিঠি আছে। ওকে, তো এটা নিয়ে সারা অফিস জেনেছে যে স্যারের নামে একটা সরকারি চিঠি এসেছে। তো এটার আগ্রহ। তো তারপরেই বা সমন জারি করা হয়েছে। তারপরে হচ্ছে যে কি, তারপর হচ্ছে যে ভাই এটা আমি এক নজরে বুঝতে না পারার জন্য আমি আরো 2-1জনকে বলেছি ভাই কি বলেছে। তো এইভাবে করে 1-2 জন এক মুখ দুই মুখ হতে হতে এটা পুরোটাই ছড়িয়ে গেছে। তাই বললাম যে ভাই চিঠিটা কি খোলা চিঠি ছিল না বন্ধ ছিল? তাহলে আপনি বলেন যে আপনার যে প্রাইভেট জিনিসটা আছে এটা তো সরকার প্রাইভেটলি জানানোর জন্য আপনাকে অনুরোধ করেছে, স্ট্যাম্প করে দিয়েছে। তো আপনি তো এটা আপনি জানাননি। বলতেছে যে আমি জানিয়েছি। তাহলে আপনি জানিয়েছেন, তাহলে কেন আসলো? তখন বলতেছে আমার লয়ার বলেনি। ওকে, তাহলে আপনার লয়ারকে জিজ্ঞেস করতেন। বলতেছে আমার লয়ারকে খুঁজে পাচ্ছি না। ওকে, ডান, খুঁজে পাচ্ছেন না। ওকে, তাহলে আপনি এখন জানান, কেন জানাননি বা কি হয়েছে? প্রাইভেসি ইস্যু নিয়ে আপনি সরকারের বিরুদ্ধে কেন মামলা করবেন? তখন বলতেছে যে মানে একটু স্থির হলেন, তারপরে বললেন যে আসলে হ্যাঁ ঠিক আছে, আমি বলছি আপনি যদি আপনার নামে চিঠি আসতেই পারে, আপনি ওইটা বোঝার জন্য এখানে বাংলায় স্পষ্ট লেখা আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি উত্তেজিত না হয়ে আপনি দেখতে পারতেন এবং আপনি চিন্তা করে দেখেন এই জিনিসগুলো কোন সময়ে ছিল।
এবং লয়ারকে আপনি আপনার অ্যাসেট এবং লাইবিলিটিসের যে পার্টগুলোর কথা বললাম সেই পার্টগুলোতে লয়ার ভুলে গেল, আপনি তো ভুলে যাওয়ার কথা না। এখন ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি বলেন যে আমি এই কথাটা বলিনি, ডাক্তার মানে আমার বুকের ভেতরে ব্যথা, এটা তো আমাকেই বলতে হবে না? তাহলে ডক্টর আসলে বুকটা কেন চেক করবে? আপনার বিষয় হচ্ছে যে অনেকে আছে যে বলে আপনি একটা গাড়ি কিনেছেন, আপনি 5,000 টাকা ডিপিএস দিচ্ছেন, আপনি একটা সঞ্চয়পত্র করেছেন, আপনি 20 জনের সাথে শেয়ারে মিলে একটা জায়গা কিনেছেন, যেটা কমন সিনারিও, আপনি বেমালুম ভুলে গিয়েছেন। মানে এগুলো সব মনে আছে কিন্তু কাগজে লেখার সময় মনে ছিল না। কাগজের সময় লেখার সময় মনে ছিল না। এবং আরেকটা জিনিস হচ্ছে আপনি বলবেন, ইউজুয়ালি আমরা যেটা করি আমাদের একটা চেক লিস্ট আছে। আমরা প্রথমেই জিজ্ঞাসা করি যে আসলে ভাই আপনি কি করেন। যদি আমি বুঝি যে আপনি মাল্টি লেভেলে আপনি চাকরি করছেন অথবা আপনার মাল্টি সোর্স আছে ইনকামের, মানে অনেকগুলো সোর্স আছে, তখন আমরা একটা চেক লিস্ট দিয়ে দিই। এবং চেক লিস্টটা দিয়ে আমি বলি যে আপনি এই চেক লিস্টটা পড়েন। ঠিক আছে, আমার ফার্মে এই চেক লিস্টটা বাংলা ইংরেজিতে দুটোতেই আছে এবং স্পষ্ট করে বড় অক্ষরে দেয়া আছে। আপনি হ্যাঁ না টিক চিহ্ন দিবেন এবং বলবেন। এই চেক লিস্টটা থাকলে হয় কি, আসলে আমরা তো অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যাই, ঠিক আছে, ভুলে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু ওই যে দিন শেষে আপনার 1 বছরের হিসেব আসলে 1 ঘন্টা সময়ও যথেষ্ট না। এবং আজকে যারা শুনছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা প্লিজ হুটহাট করে খুব তাড়াতাড়ি করে কোনো সিদ্ধান্ত নিয়ে এটা জমা দিবেন না। ওভার ফোনে ভাই আমার ডকুমেন্টসটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ, এইভাবে করবেন না। আপনি একটু আপনার নিজের জন্য একটু সময় বের করবেন। সারা বছরের জন্য 2 ঘন্টা, 1.5 ঘন্টা আপনার যাতায়াতের জন্য, আর আধা ঘন্টা আপনি আপনার কনসালটেন্টের সাথে কথা বলে নেবেন। ঠিক আছে, কথা বলে নেবেন, এটা হচ্ছে সবচেয়ে ওয়াইজ আপনার জন্য। মানে আমি একটা জায়গায় পড়েছিলাম এরকম, ইনফ্যাক্ট অনেক জায়গায় শুনেছিও, যে ডক্টর আর লয়ার এর কাছে আপনি গোপন করবেন না কিছু। আর যদি আপনি ইউজুয়ালি এক্স্যাক্টলি, আর যদি আপনি ইনকাম ট্যাক্স লয়ারের কাছে যান তাহলে গোপন তো করবেনই না, ভবিষ্যৎ পরিকল্পনাও শেয়ার করে আসবেন। কারণ আপনার কেরিয়ারের মতো আপনার এই ট্যাক্স রিটার্নটাই তো আপনাকে সামনের দিকে নিয়ে যাবে। রাইট, এই জায়গাটা একটু আলাপটা করতে চাই যে ধরেন আমি সবকিছু খুলে যে বলবো আমার এখান থেকে আয় আসে এইটা ওইটা, এটার পেছনে মানে উদ্দেশ্যটা কি থাকে? যে আমি কি তাহলে সেক্ষেত্রে সরকারকে কিছুটা ট্যাক্স কম দিতে পারবো? আইনটা কি মানে আমরা যখন ট্যাক্স রিবেটের কথা বলি যে আমার এইটা না করলে 20,000 টাকা বেশি দিতে হইতো, এইটা করেছি বলে 20,000 টাকা কম দিতে হচ্ছে, কারণ ট্যাক্স তো আমরা আসলে ভাই আমরা কেউই দিতে চাই না। আমরা চাই হইতেছে যে যত কমে দিয়ে সারা যায়। সো এইটারও নিশ্চয়ই কিছু বুদ্ধি টুদ্ধি আজকে বলবেন আপনি। এক্স্যাক্টলি, যদি হয় যে হ্যাঁ আপনি ট্যাক্স না দিয়েও বাঁচতে পারবেন, যেটা বলেছিলেন সেটা না, মানে ট্যাক্স দিতে চাই আমি, আচ্ছা, কিন্তু আমি ট্যাক্স কম দিতে চাই। হ্যাঁ, এটা যথেষ্ট পদ্ধতি রয়েছে আইনের মধ্যে থেকেই। ওকে, আইনের মধ্যে থেকে খুব ভালো। তার আগে একটু শেয়ার করি, ট্যাক্স ল অথবা বাংলাদেশের যত ল আছে বা বিশ্বের যত ল আছে, লকে এস্টাবলিশমেন্ট করা হয়েছিল কিন্তু আপনাকে শাস্তি দেওয়ার জন্য না, আপনাকে প্রোটেক্ট করার জন্য। ওকে, টু প্রোটেক্ট ইউ। এটা যে কোনো লই এস্টাবলিশ করা হয়েছে আপনাকে প্রোটেক্ট করার জন্য। কিভাবে আপনাকে প্রোটেক্ট করবে? আরেকজন যখন আপনাকে কোনো একটা কিছু চাপিয়ে দিল অথবা আপনার উপরে একটা ব্লেম আসলো, সেটাকে সেভ করার জন্য আপনি লয়ের আশ্রয় নেবেন। ঠিক আছে, আমি ওই প্রসঙ্গে যাওয়ার আগে একটু প্রসঙ্গত বলে নিই। এখনো পর্যন্ত গ্রামের একটা অসহায় লোক গ্রামের সবচেয়ে কি বলা হয় শক্তিশালী বা বিত্তবান লোকের সাথে ফাইট করতে গেলে কিছু না পারলেও শেষ পর্যন্ত বলে আদালতে দেখা হবে। রাইট, কেন? কারণ তার লাস্ট স্টেজটা হচ্ছে কি আমার আশ্রয়ের জায়গাটা হচ্ছে আইন। তো আয়কর আইনে কর দেয়া থেকে বাঁচাতে অনেক অপশন খুলে রেখেছে। এটার মধ্যে অন্যতম একটা অপশন হচ্ছে গিয়ে আমরা আমাদের টার্ম ইউজ করি ট্যাক্স প্ল্যানিং। আপনি যেমন আমাদের যেমন একটা দেশের জন্য যেমন বাজেট হয়, এই বাজেট প্ল্যানিংটা ম্যাক্রো লেভেল থেকে মাইক্রো লেভেলে আপনার আমার প্রত্যেকেরই পরিবারে কিন্তু একটা বাজেট আছে, এবং আমরা প্ল্যানিং করি, প্ল্যানিং ওয়াইজ আমরা কাজ করি। ঠিক আছে, সেটা খুব ছোট থেকে একদম সর্বোচ্চ পর্যায়ে। আমি 100 টাকা কামাই, আমি 90 টাকা খরচ করব এই খাতে, 10 টাকা জমাবো। এক্স্যাক্টলি। তো আপনার জন্য হচ্ছে ট্যাক্স প্ল্যানিংটা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা দিতে পারে। এবং ট্যাক্স প্ল্যানিং করার সবচেয়ে ওয়াইজ টাইম হচ্ছে গিয়ে মার্চ মাস। যারা ভাবছেন, যেসব দর্শকরা ভাবছেন যে ট্যাক্স সম্পর্কে কিছুই জানেন না, শুধু এটুকু জেনে রাখেন ট্যাক্স ইয়ার বলতে গেলে আপনি 2 বছর পাবেন। যে কোনো বছরের জুলাই থেকে শুরু করে
পরবর্তী বছরে জুন 30 পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার অর্থ বছর। সেই অর্থ বছরের মধ্যে যেহেতু জুন চলে আসছে, মার্চের মধ্যে হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে ট্যাক্স প্ল্যানিং এর জন্য। এর আগেও করতে পারেন, নট নেসেসারিলি যে মাসের আমরা কি করি, আমরা বেতন পাওয়ার আগেই তো হিসেব করি, আবার বেতন খরচের খাতগুলো হয়ে যায়। এক্স্যাক্টলি। তো এই ট্যাক্স প্ল্যানিংটার মধ্য থেকে আপনি যেটা ট্যাক্স কমাতে পারবেন, সেটা অন্যতম একটা খাত আছে, সেটা হচ্ছে বিনিয়োগ। ওকে, ঠিক আছে। সরকার নির্দেশিত কিছু প্রেসক্রাইবড ইনভেস্টমেন্ট পোর্টফোলিও আছে, যেগুলোতে আপনি ইনভেস্ট করলে আপনার ট্যাক্স কমে আসবে। যেমন যে কোনো তফসিলি ব্যাংকে আপনি যদি ডিপিএস করেন, ওকে, বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে বলা আছে ডিপিএস, যেটা প্রতি মাসে আমরা সঞ্চয় করি, এরকম যদি আমরা সঞ্চয় করি এবং সেটা যদি বাৎসরিক 1,20,000 টাকা পর্যন্ত হয়, ঠিক আছে, সেখানে আপনি একটা ছাড় পাবেন বা রিবেটের জন্য আপনি কোয়ালিফাই করবেন। আপনি সঞ্চয়পত্র যদি কিনে থাকেন, ঠিক আছে, যে কোনো অর্থ বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনলে সেখানে আপনি রিবেটের জন্য আপনি কোয়ালিফাই করবেন। আপনার যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স থাকে, ঠিক আছে, সেটা যে কোনো প্রতিষ্ঠানে হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কোয়ালিফাই করবেন। শেয়ার বাজারে বিনিয়োগ থাকলে আপনার যদি প্রভিডেন্ট ফান্ড, আপনি রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড বলা হয়, সেই প্রভিডেন্ট ফান্ডে যদি আপনার কোনো কন্ট্রিবিউশন থাকে, সেখান থেকে আপনি ট্যাক্স রিবেটের জন্য আপনি এখান থেকে বোধহয় সরকার মূলত চান যে আমরা সঞ্চয়ে উদ্বুদ্ধ হই, ওই জায়গা থেকেই হয়তো ফোর্স সেভিংস একটা টেন্ডেন্সি ক্রিয়েট করা। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এটা দিয়ে যথেষ্টবার এসছে যে এসে ভাবছে যে আমি ট্যাক্স দিব না। কখনো কি আপনি চিন্তা করেছেন যে আপনি ট্যাক্স ফেরত পাচ্ছেন? মানে ট্যাক্স কি ফেরত পাওয়া যায় না? এক্স্যাক্টলি, ট্যাক্স ফেরত পাওয়া যায়। বলেন কি? হ্যাঁ, আপনি ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের যে বিষয়গুলো আছে সেটার মধ্যে আমরা কি বলি, বাড়তি ট্যাক্স দেয়া, কম ট্যাক্স দেওয়া। যদি কম ট্যাক্স দেন তাহলে আপনাকে ট্যাক্সটা ফুলফিল করতে হবে, আর যদি আপনি বাড়তি ট্যাক্স দেন তাহলে সরকার লিটারালি আপনাকে ক্যাশ রিফান্ড করছে না, বাট আগামী বছরের জন্য আপনি সেটা ক্লেম করতে পারবেন, অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সাধারণত আমাদের দেশে সার্ভিস ওরিয়েন্টেড হওয়ার কারণে অধিকাংশ করদাতাই হচ্ছে চাকরিজীবী এখনো পর্যন্ত। তার চাকরিজীবী মানে হচ্ছে গিয়ে উনি প্রতি মাসে একটা করে বেতন পাচ্ছেন, নির্দিষ্ট এবং সাধারণত প্রতি বছরই তার বেতনটা বাড়ে, কম হোক বেশি হোক, সাধারণত তার বেতনটা বাড়ে। তাহলে বেতন বাড়ার সাথে ইনকামটা বাড়লে, আমরা যেহেতু বলেছি যে আমাদের ট্যাক্স সিস্টেমটা হচ্ছে প্রোগ্রেসিভ মেথডে, যে যত বেশি টাকা আয় করবে সে তত বেশি রেশিওতে ট্যাক্স দিবে। তাহলে আপনার এই বছর যদি ট্যাক্স রিফান্ড পান, আপনি আগামী বছর অ্যাডজাস্ট করলে তো সে আলটিমেটলি আপনার কমে যাচ্ছে, রাইট? ঠিক আছে। কারণ ব্যবসার ক্ষেত্রে, ভ্যাটের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আছে আপনাকে ক্যাশ রিফান্ড দিয়ে দিবে সরকার। আপনি যখন আমরা ভ্যাট নিয়ে কথা বলবো, সেখানে বিজনেসম্যানরাও অনেক সময় আশাহত হয়ে যায়, এত ভ্যাট দিচ্ছে, আমার লাভ কি? আপনার প্রফিটটা হচ্ছে আপনি যখন ডিক্লেয়ার করছেন এবং প্রসেস ওয়াইজ ডিক্লেয়ার করছেন, তখন আপনি ক্যাশ রিফান্ড পাবেন। এরকম শত শত না, হাজার হাজার এক্সাম্পল আছে। বাট শুধু প্রসেস না জানার কারণে তখন ওই জায়গাটায় আমরা কি করতে পারি না, আমরা ওইটা অ্যাভেল করতে পারি না। ঠিক আছে। কিন্তু আপনার ট্যাক্স না দিয়ে ট্যাক্স রিফান্ড, এটা একটা খুব কমন একটা ইস্যু, এবং এটাতে সরকার, আরেকটু বলে রাখি যে কোনো দেশের সরকার চায় না যে আপনি আমাকে ট্যাক্স দেন। সরকার চায় না বলতে আমরা যেটা বলতে মানে বোঝাতে চেয়েছি, সরকার আদায় করার ক্ষেত্রে আপনাকে চেপে ধরে না। সরকার এবং আপনি করদাতা, আমি করদাতা, আমরা হচ্ছে সহযোগী, বন্ধু, পার্টনারশিপ। ঠিক আছে। আজকে আসার সময়, আজকে আমরা যখন এই গুলশানে আছি, গুলশানের রাস্তাঘাটের অবস্থা, পুরনো ঢাকার রাস্তাঘাটের অবস্থা একরকম কি? না, একরকম না। ঠিক আছে, ওখানে বেশি খারাপ। অথবা আমার মনে হয় যে গুলশানে এত প্রশস্ত রাস্তার হয়তো দরকার ছিল না, কারণ গাড়ি ঘোড়ার চাপ কম তুলনামূলকভাবে। কিন্তু আমার এলাকায় তো চাপটা বেশি। এখন যদি আমি বলি হাইপোথেটিক্যালি, একটা অ্যাজাম্পশন আমি আনতেই পারি যে এখানকার লোকজন ট্যাক্স দেয় বলে সরকার জানে এবং সরকার বেশি কনসার্ন এদের প্রতি, এবং এখানে সরকারি বিনিয়োগ বেশি। সরকার বিনিয়োগ করবে আপনার কাছ থেকে নিয়ে, এভাবে ভাবি নাই। হ্যাঁ, সরকার আপনার কাছ থেকে বিনিয়োগ নিয়ে করবে। সেখানে দেখা যাচ্ছে যে পুরনো ঢাকায় যিনি থাকছেন, অথবা অন্য জায়গায়, উত্তরায় কথা বলা হোক বা দক্ষিণখানের কথা বলা হোক, মিরপুরের অনেক জায়গাগুলো আছে, সেখানে সরকার কাজ করার জন্য, সরকারের তো একটা লোকাল অথরিটি আছে, লোকাল প্ল্যানিং আছে, কিন্তু একটা দেশের, আমাদের পরিবারে যেমন বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আয়ের উৎস একজনই থাকেন। আমার পরিবারে আমার বাবা ছিলেন, এখন আমি এসেছি। আমার দেশের জন্য ইনকামের যে সোর্সটা,
সেই সোর্সটা হচ্ছে গিয়ে ট্যাক্স। মানে সরকারের দিকে যে তাকিয়ে আমরা বলবো যে এইটা নাই ওইটা নাই, জি সরকার আপনার এই পকেটের এই ট্যাক্সের টাকা নিয়েই আসলে ওই উন্নয়নের কাজটা করেন মূলত। এক্স্যাক্টলি রাইট। হ্যাঁ, এখন অনেকেই বলেন যে ভাই এই ট্যাক্স দিয়ে কি হবে, হ্যাঁ আমি সরকার এটা করছে না ওইটা করছে না। দেখেন আমি বলবো হচ্ছে আঙুল তোলা খুব সহজ, কিন্তু কাজ করে দেখানোটা শুধু কঠিন না, বেশ কঠিন। মানে আমাদের দেশে কি তাপস ভাই ওইটা হয় কিনা, ওই যে রাজার দুধ দিয়ে পুকুর করার মতো, যে উনি ঘোষণা দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ রাজার শখ হয়েছে যে সব তো পানির পুকুর, হুম, আমার একটা দুধের পুকুর লাগবে যেখানে, কারণ আমি রাজা মানুষ, কিন্তু এত দুধ উনি কোথায় পাবেন? তখন তো প্রজাদের কাছ থেকে প্রজাদেরকে বললেন যে তোমরা আগামীকালকে সকালবেলা সবাই এক হাঁড়ি গরুর দুধ তোমরা হচ্ছে নিয়ে আসবা। হ্যাঁ, এটা So, একটা সময় পর্যন্ত গল্পের জন্য ঠিক ছিল। হ্যাঁ, একবিংশ শতাব্দীতে এসে কেউ যদি এটা চিন্তা করে, হুম, তাহলে আমার মনে হয় যে সেটা ওই যে আশায় গুড়ে বালির মতোই হবে। কারণ হচ্ছে এখন মানুষ এত বোকা নেই। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার দেয়া ট্যাক্সের টাকা অ্যাডভান্টেজ আপনাকে নিতে হবে, ঠিক আছে? না আচ্ছা এক্স্যাক্টলি। হ্যাঁ, আচ্ছা অনেকে বলেন যে আমি ট্যাক্স দিয়ে তো কোনো বেনিফিট পাচ্ছি না, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আসলে কন্ট্রাডিক্টরি হয় কিনা আমি জানি না। পড়াশোনা করে আপনি কি পেয়েছেন? কোনো ইনস্টিটিউশন কি আপনাকে চাকরি দিয়েছে? ঠিক আছে, বাট ইনস্টিটিউশন একটা পাথওয়ে এবং একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আজকে আপনি এই অবস্থানে এসেছেন। অনেকে বলেন যে ইউরোপের কথা, ইউরোপ বাংলাদেশ, ইউরোপ হয়ে যাবে বাংলাদেশ, সিঙ্গাপুর হয়ে যাবে বাংলাদেশ, অন্যান্য ভালো পজিটিভ রাষ্ট্র হবে যখন এই দেশের নাগরিকরা পজিটিভ হবে। অ্যাবসলিউটলি। ঠিক মানে আমাদের ট্যাক্সেশন যতদিন না ঠিক হচ্ছে হ্যাঁ ততদিন আমরা কিচ্ছু হচ্ছি না, আমরা বাংলাদেশি রয়ে যাচ্ছি। কিন্তু এর মধ্যে থেকে হচ্ছে গিয়ে সবচেয়ে ভালোটা আমাদেরকে বের করে আনতে হবে। অ্যাবসলিউটলি। ট্যাক্সেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে বলতে পারে যে ভাই আপনি ট্যাক্স লয়ার হিসেবে আপনি এমনটা করেছেন বা আপনি বলছেন সহজ, হ্যাঁ আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো নিয়ে অনেক মিথ চালু আছে, যে ওখানে গেলেই আমাকে বিভিন্ন হয়রানির শিকার হতে হয়, ঠিক আছে, বা এটা বললে আমার ক্ষতি হচ্ছে, ওনারা আমাকে জেনে যাচ্ছে, পিছু তারা করছে। আমি তাদেরকে বলবো যে আসলে আপনি কয়টা প্রতিষ্ঠানে গিয়ে এটা শিকার হয়েছেন। আমি অস্বীকার করছি না, এটা আছে, কিন্তু এটা আসলে আপনার জন্য প্রায়োগিক হয়েছে কিনা, ঠিক আছে? আমি পার্সোনালি আমি এক্সপিরিয়েন্স করেছি সরকারি হাসপাতালগুলোতে গিয়ে, ঠিক আছে, আমি পার্সোনালি পাসপোর্ট অফিসে গিয়েছি, হ্যাঁ অনিয়ম আছে, কিন্তু যতটা শোনা যায় ঠিক ততটা না। কারণ ওই একটাই, এখন এই একবিংশ শতাব্দীতে এসে অথবা জেন জি যারা আছে তারা এখানে এসে এই লেভেলের লোকজনই আসছে। এখন অনিয়মগুলো তো আমাদেরকেই নিয়মে আনতে হবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, আপনি যদি আপনার দেশের হাসপাতালে চিকিৎসা না নেন, ঠিক আছে, তাহলে কারা নেবে? আন্ডার প্রিভিলেজ লোকজন যাদেরকে বলা উচিত, তাদের তো এটা পরিবর্তন করার সুযোগ নেই বা পাচ্ছি না। তো নিজের পক্ষ থেকে চেষ্টা করলে আপনার আত্মতৃপ্তি থাকবে, আর অভিমানটা তাদেরই বেশি থাকে যখন ভালোবাসাটা বাড়ে তখন। পয়েন্ট। তাপস ভাই ধরেন আমি খুবই স্বার্থপর একটা মানুষ, আমি দেশের এত কিছু চিন্তা করি না, কিন্তু ধরেন আমি যদি ট্যাক্স দেই তাহলে আমার ইন্ডিভিজুয়ালি কি কি বেনিফিট পেতে পারি, আমি সরকারের পক্ষ থেকে বলি, বা আমার জীবনে চলার পথে কি কি সুবিধে হতে পারে? আচ্ছা, আমরা যদি ট্যাক্স দেই তাহলে প্রথম সুবিধা হচ্ছে গিয়ে একটা তৃপ্তি কাজ করে, ভেরি অনেস্টলি। যখন বলা হয় যে আপনি একজন করদাতা, আপনি সম্মানিত করদাতা, একটা একটা তৃপ্তি কাজ করে। এবং এই জন্য বলা হচ্ছে, যেমন আপনি দেখেন না বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড, বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ডের ক্ষেত্রে এই অ্যাওয়ার্ডটা যখন দেওয়া হয়, আমাদের দেশেও কালচারটা তৈরি হবে, একদম যে হয়নি তা না, বিভিন্ন সময় প্রত্যেক বছরই দেওয়া হয় যে আপনার বেস্ট ট্যাক্স পেয়ার যে এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়। আমার ক্ষেত্রে হচ্ছে যে একটা আপনার তৃপ্তি কাজ করে। সেকেন্ড ইস্যু হচ্ছে গিয়ে, সেকেন্ড পয়েন্টটা আসতে পারে হচ্ছে যে আপনার যে ইনকামটা হচ্ছে সেই ইনকামটাকে বৈধ প্রতিষ্ঠিত হয়ে গেল, ঠিক আছে? আপনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে যেখানে ধরা হয় ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করেছেন, তো এটা প্রুফটা কোথায়? এটা সার্টিফিকেট আছে, এটা সার্টিফিকেটটা আছে। সো আপনি যখন, এবং ওইটা দিয়ে কিন্তু একটা না, আপনি অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, বা আরো অ্যাডভান্স লেভেলে যাবেন, অথবা আমরা যেটা প্যারামিটারটা চিন্তা করি যে সে নটরডেম থেকে পড়েছে, সে রাজু স্কুল থেকে পড়েছে, মানে এটা ভালো স্কুল বা এটা ভালো ইয়ে, তো এই চর্চাটা যখন আপনি আসবেন তখন কিন্তু ওই যে প্রতিষ্ঠিত হয়ে গেল যে আপনি এখানে বৈধ আয়ের একটা উৎস আপনার হলো। ওকে, এবং কেউ আঙুল তুলতে পারছে না যে আপনার কাছে কালো টাকা আছে। এক্স্যাক্টলি, কারণ ওই সুযোগটা আপনি দিচ্ছেন। রাইট। থার্ড হচ্ছে গিয়ে আপনি
আপনার প্রয়োজনগুলো মেটাতে গিয়ে এটা দেয়া লাগছে আপনার। আপনি যখন দেশের বাইরে যাচ্ছেন, দেশের বাইরে যাওয়ার সময় আপনাকে কিন্তু ট্যাক্স রিটার্নের প্রুফ দিতে হচ্ছে, শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য না। আপনি বিভিন্ন কনফারেন্সে যাচ্ছেন, অথবা আপনি বিজনেস ট্রিপে যাচ্ছেন, অথবা আপনি ওই যে ট্রাভেলের জন্য যাচ্ছেন, সব ক্ষেত্রে আপনার দিতে হচ্ছে। ক্রেডিট কার্ড খোলার জন্য লাগছে, এটা ট্রেড লাইসেন্সের জন্য। হ্যাঁ, এই বছর আগামী মানে আমি একটা ব্যবসা করতে চাই, ট্রেড লাইসেন্স কিন্তু আমার নিতে হবে, সো আমার প্রুফ হিসেবে ট্যাক্স দেওয়া হচ্ছে। এবছর কিছুটা শিথিল করা হয়েছে। এটা যেমন পজিটিভ, হ্যাঁ, কিছুটা আবার নেগেটিভিটিও তৈরি করে। এখন হচ্ছে যে অ্যাডভান্টেজ নেওয়ার যে বিষয়টা, সর্বশেষে আপনি যদি চিন্তা করেন, সম্প্রতি দেশের যে উন্নয়ন হয়েছে, সম্প্রতি বলতে আমি বলছি যে এখানে যে দশকগুলো রয়েছে, ৭১ স্বাধীনের পরে ৯০-এর দশক থেকে আসলে আমার দেখা মতে দেশের উন্নয়নটা শুরু হয়েছে ৯০-এর দশক থেকেই। এরপরে ২০০০, ২০১০, ২০২০, ২০২৫, ১৫ বছরের আগের ঢাকা শহর আর আজকের ঢাকা শহরের মধ্যে কি কোনো পার্থক্য পান না? অনেক পার্থক্য আছে। ঠিক আছে, অনেক পার্থক্য আছে। এই যে টাকাগুলো আছে, যেমন আপনি আসার সময় আজকে তাড়াতাড়ি আসতে পেরেছেন। হ্যাঁ, এলিভেটেড এক্সপ্রেস দিয়ে আসলাম। যেই সরকারি থাকুক, এটা হতোই আর কি। না মানে আমার হচ্ছে যে সুবিধাটা আমি পাচ্ছি, নাগরিক যে সুবিধাগুলো, তো এইটা হয়েছে কিন্তু আমার ট্যাক্সের টাকায়। এখানে আরো 10 জন যাকে আছে তাকে আমি খুব সহজেই আমি তাকে বলতে পারবো যে ভাই, তোমার ট্যাক্সের টাকা তুমি দাও নাই। এটা একটা দারুণ কথা বলছেন যে আমার ট্যাক্সের টাকা ওটা হয়েছে, এক্স্যাক্টলি কেউ কইরা দেয় না। হ্যাঁ, যেমন যমুনা সেতু হয়েছে, পদ্মা সেতু হয়েছে, তো পদ্মা সেতু হয়েছে, আমি এই অঞ্চলের লোক ভাই, ঠিক আছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউই নদীর ওপারে নেই, কিন্তু পদ্মা সেতুতে আমার কন্ট্রিবিউশন আছে। অ্যাবসলিউটলি, ঠিক আছে, যমুনা সেতুতেও আছে, আপনার না হলে আপনার বাবার আছে। এক্স্যাক্টলি, ঠিক তেমনি পঞ্চগড়ের একজন লোক, সে পঞ্চগড়ে বসে থেকে সে কিন্তু মেট্রো রেলের অ্যাডভান্টেজটা সে তার কন্ট্রিবিউশন থেকে আমরা মেট্রো রেলের আবার এটার বেনিফিটও উনি পাবেন আর কি। এক্স্যাক্টলি পাবেন, কারণ এটা তো ধাপে ধাপে উন্নয়নটা তো আসলে কন্টিনিউয়াস, সামগ্রিক এবং এটা কন্টিনিউয়াস প্রসেস। সো আমরা যখন আমরা ধীর পায়ে এগোচ্ছি, কিন্তু এগুচ্ছি তো, ঠিক আছে, আমাদের পেছানোর সুযোগ নেই। আজকে আগামীকালকে দিনটা যাওয়ার পর আমি বলবো না আমার একটা দিন বয়স কমেছে, বয়স বাড়ছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে যে ট্যাক্স দেওয়ার অনেক বেনিফিট আছে। এখন যে বেনিফিটগুলো হচ্ছে আপনার জন্য অ্যাপ্লিকেবল কিনা, যেমন ট্যাক্স দেওয়ার কারণে যারা বিদেশে যান, এটা আমার একটা ক্লায়েন্টের কথাই বলছি, সেটা হচ্ছে গিয়ে উনি ইউরোপের খুব নামকরা কোনো একটা দেশে উনি মাইগ্রেশনের জন্য যখন অ্যাপ্লাই করেছেন, ওখানের মধ্যে একটা আছে যে আপনার ওই ব্যাংক স্টেটমেন্ট বা একটা গ্যারান্টার হতে হয়, হ্যাঁ, এটা হচ্ছে ওই যে ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্সের মধ্যে ওদের একটা ইস্যু আছে। বিগত 5 বছরে উনি ট্যাক্স পেমেন্ট করেছেন, সেই ট্যাক্স রিটার্ন দেওয়ার প্রেক্ষাপটে তারা ওই গ্যারান্টারের ওই জিনিসটা নেননি, ওইটা লাগেনি। ঠিক আছে, বলেছে যে আপনার এটাতেই আমরা গ্যারান্টি হয়েছে। গ্যারান্টি তো একটা হচ্ছে আপেক্ষিক বিষয়, যে ও এটা দিয়েছে, অথবা অনেক কিছুই বলে করা যায়। তা উনি এসে খুব খুশি যে ভাই এইটার কারণে আমার এটা লাগেনি, কারণ ভারত পক্ষে সবাই কিন্তু ইউরোপে সেটেল হতে যায় না। ঠিক আছে, একটা অ্যাডভান্স ক্যারিয়ারের জন্য যেখানে সুযোগ আছে সেই সুযোগটা ইউজ করতে চায়, এবং আমি বিশ্বাস করি এই দেশের অধিকাংশ মানুষই হচ্ছে এই দেশেই থাকতে চায়। এবং যারাও গেছেন এই দেশটা তাদের মনের মতো হলে হয়তো চলেই আসতেন, হয়তোবা, তাই না? হ্যাঁ, কিন্তু এখন আমি বিশ্বাস করি যে মানে শতভাগ লোকই তার দেশে থাকতে চায়, কেউ বিদেশ বিভুয়ে ওই স্বাদটা নিতে চায় না। তো এইটা হচ্ছে যে আপনার অ্যাডভান্টেজ যেগুলো রয়েছে। হ্যাঁ, আর অ্যাডভান্টেজটা আসলে এমন একটা শব্দ যেটা আসলে বলে শেষ করা যাবে না। ঠিক আছে, আপনি মিষ্টি না খেলে মিষ্টির টেস্ট আপনাকে বললে আমি মানে কতটুকু ফিল করাতে পারবো। হ্যাঁ, তবে কুসংস্কারগুলো থেকে বের হয়ে আসতে হবে আমাদের। ঠিক আছে, সমাজে প্রচলিত যে বিষয়গুলো আছে অনেকগুলো হয়তো বা আপনারা জানেন বা শুনেছেন। হ্যাঁ, যে যেমন এই যে ট্যাক্স এবং ভ্যাট, হ্যাঁ, ট্যাক্স এবং ভ্যাটকে একত্রে মিলিয়ে ফেলা, ট্যাক্সটা বাংলাদেশে অনেক বেশি নেয়। ঠিক আছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা যদি চিন্তা করেন, ঠিক আছে, সেখানে ওখানে ট্যাক্সের রেট অনেক বেশি। ঠিক আছে, ইউরোপের কথা যদি চিন্তা করেন, কানাডার কথা অনেক বেশি। হ্যাঁ, সেখানে তারা নাগরিক সুবিধাও পাচ্ছে, কিন্তু আমাকে তো সেই পর্যায়ে পৌঁছানোর জন্য সেই সময়টা আমাকে দিতে হবে, সে আমার সরকারকে দিতে হবে। ঠিক আছে, এখানে সরকার বলতে যে কোনো সরকারের কথাই বলা হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদেরকে মানে এই জিনিসগুলো একটু বুঝতে হবে বা একটু সময় নিতে হবে। এই নিয়ে যেটা আমি বললাম যে বছরে একটা বারের জন্য আপনাকে আপনার জন্য 2 ঘন্টা বের করতে হবে। তারপর ভাই আমরা একটু ট্যাক্স প্ল্যানিংটা বুঝি। ধরেন আমাদের এই শোটা আজকে যারা দেখবেন অনেকেই আছেন যারা ফেসবুকে বিজনেস করছেন,
অনেকেই আছেন হয়তো প্রবাসী, বা অনেকেই আছেন একেবারে নতুন করে প্রবাসীর ব্যাপারটা একটু হয়তো আলাদা করে অ্যাড্রেস করতে চাইবেন আপনি, যেহেতু রেগুলার ওনারা বাংলাদেশে থাকেন না, বিদেশ থেকে ইনকাম করেন। আ বাংলাদেশের একটা ছেলে বা একটা মেয়ে যার ৩.৫ লাখ টাকা বা ৪ লাখ টাকার বেশি ইনকাম বছরে আছে। মানে ট্যাক্স নিয়ে প্ল্যানিংটা কিভাবে সে শুরু করবে আসলে? আচ্ছা, ট্যাক্স নিয়ে প্ল্যানিংটা সে শুরু করতে পারে আজকের তারিখটাকে যদি আমি চিন্তা করি, তাহলে আজকের তারিখ থেকে কিছুদিন পরেই আমাদের এই অর্থবছর শেষ হয়ে যাবে। আচ্ছা, প্ল্যানিংটা দিয়ে আমি আমাকে দিয়ে বোঝাই, মনে করলাম যে আমি বুঝতে চাচ্ছি। ট্যাক্স প্ল্যানিংটা হচ্ছে গিয়ে, প্ল্যানিং হচ্ছে পরিকল্পনা। আপনার ট্যাক্স নিয়ে আপনি পরিকল্পনাটা করবেন। ট্যাক্সটা কখন আসবে? যখন আমরা ইনকাম ট্যাক্স নিয়ে কথা বলছি, যখন আপনি ইনকাম থাকবে তখন ট্যাক্স নিয়ে কথাটা আসবে। সো আপনার ইনকাম ট্যাক্স প্ল্যানিংয়ের প্রথম পার্টটাই হচ্ছে কি আপনার নিজেকে গোছানো, আর কিছু না। ঠিক আছে, আপনি যথেষ্ট একজন করদাতা, একজন সম্মানিত করদাতা, যথেষ্ট গোছানো একটা লোক, তারপরেও তাকে আমরা বলবো যে আপনি ক্রোনোলজিক্যালি আপনি নিজেকে গুছিয়ে নেবেন ১, ২, ৩, ৪, ৫ এইভাবে। সেই ক্ষেত্রে কিভাবে আপনি গুছাবেন? প্রথমে আপনি হিসেব করবেন যে আপনার সম্ভাব্য আয়ের উৎসগুলোকে তৈরি করার জন্য। সেটা আপনি তৈরি করলেন, নিজের মতো একটা চেকলিস্ট তৈরি করা। এক্স্যাক্টলি, ওকে, তৈরি করলেন। তৈরি করার পরে আপনি ইদার আপনার একজন কনসালটেন্টের মাধ্যমে তাকে জানালেন, অথবা আপনি সেটা হচ্ছে আপনার ট্যাক্স ক্যালকুলেশনটা করতে হবে। ট্যাক্স প্ল্যানিংয়ের একটা অন্যতম পার্ট হচ্ছে কি ট্যাক্স ক্যালকুলেশন। সোর্সেসগুলো থেকে আপনি সম্ভাব্য ট্যাক্স ক্যালকুলেশন করলেন, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রজেকশন করা যায় বা একদম এক্স্যাক্ট ফিগারে আনা যায়, যেহেতু আমাদের অধিকাংশ হচ্ছে চাকরিজীবী বা ব্যবসায়ীদের মধ্যে একটা প্রজেকশন আছে। জি। তারপরে হচ্ছে গিয়ে আপনি ট্যাক্স ক্যালকুলেশন করে আপনি দেখলেন যে আপনার ট্যাক্স কত আসছে। ট্যাক্স প্ল্যানিংয়ের মূল লক্ষ্যটা কি, অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা হচ্ছে কি আমার ট্যাক্স কমানো। ওকে, এবং সেই ক্ষেত্রে তখন হচ্ছে আপনি যখন জানতে পারবেন যে আমার ট্যাক্স এসেছে ১০ টাকা, তখন আপনি পরিকল্পনার মাধ্যমে ভেরি অনেস্টলি সেটাকে ৬ টাকায় নামিয়ে আনতে পারবেন। ওকে, এই যে, এবং এই ট্যাক্স প্ল্যানিংটা শুধুমাত্র আপনার ট্যাক্সের জন্য না, আপনার এন্টায়ার কেরিয়ারের জন্য আপনাকে কিভাবে পজিটিভলি সামনে এগোচ্ছে সেটা নিয়ে আমি বলবো এখন, এবং আশা করি দর্শকরা মনোযোগ দিয়ে এটা দেখতে এবং শুনতে পাবেন। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ট্যাক্স কমানোর অন্যতম একটা উপায় হচ্ছে ট্যাক্স রিবেটের অ্যাপ্লাই করা, ট্যাক্স রিবেটের জন্য কোয়ালিফাই করা নিজেকে, যেটার ক্ষেত্রে আপনি তখন দেখলেন যে আপনি যদি চাকরিজীবী হন, আপনার প্রভিডেন্ট ফান্ডের ইনভেস্টমেন্ট আছে কিনা, অথবা আপনার লাইফ ইন্স্যুরেন্স আছে কিনা, আরো বেশ কিছু ইনভেস্টমেন্ট এরিয়া যেগুলো কথাগুলো সঞ্চয়পত্র, শেয়ার বাজার, জি, এটা আপনার আছে কিনা, এটা নিয়ে আপনি যখন ক্যালকুলেশন করলেন তখন আপনি দেখলেন যে আপনার কিছু ঘাটতি আছে। সেই ঘাটতিগুলো আপনি সেই ইনভেস্টমেন্টগুলোর মাধ্যমে কভার করলেন। এই ঘাটতিটা বের করার আগে আরেকটা বিষয় আছে খুব ইন্টারেস্টিংলি, যেটা আপনি জানেন হয়তো বা আপনি গুরুত্ব দেন না, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আপনি অলরেডি ট্যাক্স দিয়ে দিয়েছেন। ওকে, ইওর ট্যাক্স হ্যাজ অলরেডি বিন পেইড এই অর্থ বছরের ডিউরিং দ্য ফিসকাল ইয়ার। এইটা কিভাবে হয়? আপনি যখন চাকরি করছেন আপনার সোর্সে ট্যাক্স কাটছে, আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে পোর্টফোলিওগুলো আছে সেখান থেকেই ট্যাক্স কাটছে, আপনার ল্যান্ড ট্যাক্সের কথা বললাম, অথবা আপনার যেমন গাড়ি আছে, গাড়ি থেকে আপনার এআইটি কাটে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কাটছে। এইভাবে করে আপনি ক্যালকুলেশন করে অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনার রিবেট নেওয়ার প্রয়োজনই নেই। এবং যেটা আমি বললাম যে ট্যাক্স রিফান্ডের কথা, তখনই আপনি আগে থেকেই জেনে খুশি হচ্ছেন যে আমি তো উল্টো সরকারের কাছ থেকে টাকা পাই, কারণ আমার যা দরকার ছিল তার থেকে বেশি টাকা ট্যাক্স, যেটা পরের বছর আমি আবার অ্যাডজাস্ট করে নিতে পারবো। ওকে, ঠিক আছে। তাহলে তাপস ভাই, ব্যাপারটা কি এরকম যে ধরেন আমার আসলে নিজের ট্যাক্স নিজের ক্যালকুলেট করাটা কি একটু কঠিন, মানে কনসালটেন্ট কি খুবই জরুরি কিনা? বেশিরভাগ মানুষই কি করেন, মানে আপনার কি মনে হয়? বিষয় হচ্ছে গিয়ে সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়ে আপনার ট্যাক্স আপনি ক্যালকুলেট করা। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সীমাবদ্ধতা রয়েছে, সময় মানে আরো অনেক পারিপার্শ্বিক অনেক বিষয় রয়েছে। সেই ক্ষেত্রে আইন বোঝারও একটা ব্যাপার, আইন বোঝারও বিষয় আছে। এবং মোস্ট ইন্টারেস্টিংলি ট্যাক্স লকে, সারা ওয়ার্ল্ডে ট্যাক্স লকে বলা হয় মডার্ন ল। কেননা আইন সাধারণত সচরাচর পরিবর্তিত হয় না, অনেকদিন একই রকম পরিবর্তন সংযোজন খুব সহসা হয় না, কিন্তু একমাত্র ট্যাক্স ল যেটা সারা ওয়ার্ল্ডে রেগুলারলি পরিবর্তিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি আপডেটেড না থাকলে সেটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি একজন কনসালটেন্টের
কাছে যান, সেই ক্ষেত্রে আপনি অনেকাংশে বা কিছু কিছু ক্ষেত্রে পুরোপুরি নিরাপদ থাকতে পারেন। তারপর ভাই একটা জিনিস আমাকে বলেন তো, ধরেন এই যে কনসালটেন্ট যারা, যেমন আপনি একজন ট্যাক্স কনসালটেন্ট, মানে ব্যাপারটা এরকম যে 500 টাকারও ট্যাক্স কনসালটেন্ট আছেন, 2000 টাকার আছেন, 10,000 20,000 টাকারও আছেন, কাজ হয়তো একই। ডিফারেন্সটা কি হয়? মানে ধরেন আমি কেন 500 টাকা বা 1000 টাকা দিয়েও তো অনেকে ঠিক আছে আপনার ফাইলটা আমি করে দিচ্ছি, আমি হয়তো জানিও না ওখানে কি লেখা হয়েছে, জানতেও চাই না, কি ইস্যুস হয়? মানে এটা কি আপনি মানে কনসালটেন্সি ফিজ নিয়ে? আমি কনসালটেন্সি ফিজের ব্যাপারটা জানতে চাচ্ছি। আচ্ছা, এটা খুবই একটা সেনসিটিভ পার্ট, রাইট। তো তারপরেও দর্শকদের জন্য বা তাদের যদি প্রশ্ন থাকে, বা আমি বিইং এ ট্যাক্স পেয়ার, এটা আমার কাছেও প্রশ্ন আসতে পারে এই জায়গাটাতে। এখনো আমরা যারা ট্যাক্স কনসালটেন্সি করছি বা ট্যাক্স লয়ার আছি, বা আমাদের এই যে কমিউনিটিটা আছে, সেই কমিউনিটিতে আমরা এখনো একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারিনি, যে কারণে এই বিভেদগুলো তৈরি হয়েছে। তো এটা খুবই লজিক্যাল একটা প্রশ্ন। সেই ক্ষেত্রে আমি প্রাসঙ্গিকভাবে একটা উদাহরণ দিয়ে এটা আমি শেষ করতে চাই। সেটা এমনটা হতে পারে যে আমার বাচ্চার ঠান্ডা লেগেছে, এটা প্রত্যেকের কমন একটা ইস্যু থাকে। তো সেই ক্ষেত্রে আমার বাসার কাছে একজন সার্টিফাইড ফিজিশিয়ান আছে, যার কাছে গিয়ে আমি টাকারই প্রশ্ন যেহেতু এসছে, আমি 200 টাকা দিয়ে দেখিয়ে 15 দিনে ওষুধ নিয়ে চলে আসতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমার বাসা থেকে আধা কিলোমিটার 1 কিলোমিটার দূরে আধা ঘন্টা সময় খরচ করে আরেকজন সার্টিফাইড ফিজিশিয়ানের কাছে আমি যেতে চাই বা যেতে পারি, যেখানে হয়তো বা আমি 600 টাকা ভিজিট দিয়ে আরও আধা ঘন্টা ওয়েটিংয়ে থেকে তার কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে আসার সময় আরও 2-1টা টেস্ট জুড়ে দিতে পারে প্রাসঙ্গিকভাবে, যেটা জরুরি দরকার। আরও কিছু ওষুধ কেনার জন্য লাগতে পারে, যেখানে 200 টাকা ভার্সেস 800 টাকা হতেই পারে, ডাক্তার ভেদে তো আছে। এখন দুজনের চিকিৎসাতেই রোগ ভালো হয়, ঠিক আছে, দুজনেই সার্টিফাইড, তাহলে সমস্যাটা কোথায়? বা তাহলে এটার প্রতিকারটা কি? প্রতিকারটা হচ্ছে গিয়ে চয়েস ইজ ইয়ার্স। অ্যাবসলিউটলি। আমি কার কাছে যাব? আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো বাংলাদেশে সবাই ভালো প্রফেশনালস, সবাই ভালো ডাক্তার, সবাই ভালো ইঞ্জিনিয়ার, সবাই ভালো কনসালটেন্ট, সবাই ভালো ইনকাম ট্যাক্স লয়ার। আপনার জন্য কে ভালো? ভাই, আপনি তো একটা মোবাইল কিনতে গেলে, আপনার হ্যান্ডসেটটা কিনতে গেলেও আপনি জানার পরেও তো আরো 3 জনকে জিজ্ঞেস করেন। ট্রু। ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে জিজ্ঞেস করি, তাই না? বিভিন্নভাবে আপনি যাচাই করার চেষ্টা করেন। এক্স্যাক্টলি। হ্যাঁ, ইভেন দো এমনটাও হয়েছে যে আমরা যখন সাধারণভাবে মুদিমালের দোকানে কোনো একটা জিনিস কিনতে যাই, ওখানেও তো দুটো দোকান যাচাই করি, ট্রু, দুজনের সাথে কথা বলি। সো সেম ক্ষেত্রে এখানেও আপনি কথা বলার সুযোগ তো আছেই। এখন আসলে কে কত ফিস দিচ্ছে এটা অনেকাংশে তার এক্সপার্টাইজের উপর নির্ভর করে, এখানে তার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে। এবং এই ট্যাক্স প্রফেশনালসদের কমিউনিটির মধ্যে ইনকাম ট্যাক্স লয়ার আছেন, হ্যাঁ, আমাদের এখানের মধ্যে সিএ ব্যাকগ্রাউন্ডে সিএ ফার্মের অনেক অথরিটি আছেন, হ্যাঁ, এছাড়াও কোর্টে যারা প্র্যাকটিস অ্যাডভোকেটসরা আছেন, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে সার্টিফাইড অনেকেই আছেন। সুতরাং আপনি কার কাছে যাবেন, আমার মনে হয় যে এই চয়েসটা আপনার, ঠিক আছে। এবং পেশাজীবী হিসেবে আপনার পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করাটা আসলে অনেকাংশেই শিষ্টাচার বহির্ভূত, হ্যাঁ, এবং এই জন্য আমি আসলে এটাতে আমি মানে আর কিছু বলার নেই। কিন্তু আপনার তো চয়েস আছে, যেমন বললেন, হ্যাঁ, এই ঐকমত্যটা আমরা একটু বিভিন্ন রকম আয় নিয়ে একটু কথা বলতে চাই। আমি কয়েকটা আয় উদাহরণ হিসেবে আপনাকে বলি, আই এম শিওর অনেকেরই হয়তো এরকম সিচুয়েশন হতে পারে। ধরেন আমার শ্বশুর আমাকে 10 লাখ টাকা দিয়েছেন এবং তিনি টাকা দিয়ে বলেছেন যে তুমি বাবা এটা কেনো বা ওটা কেনো, বা তোমাকে আমি দিলাম। এইটাকে আমার ইনকাম ট্যাক্স ফাইলে দেখাইতে হবে কিনা? অবশ্যই দেখাতে হবে। কিন্তু এটা তো গিফট করেছেন উনি আমাকে। হ্যাঁ, গিফট করেছেন। ওই 10 লক্ষ টাকাটা আপনি তো পেয়েছেন। ধরেন আমি পেয়েছি, আপনি পেয়েছেন, তাহলে ওই 10 লক্ষ টাকা দিয়ে আপনি কি করবেন? টাকা রেখে দিবেন? দিলাম, আমি সঞ্চয়পত্রই কিনলাম ধরেন। আচ্ছা, সঞ্চয়পত্র যখন কিনলেন তখন তো এটা আপনার অ্যাসেট হিসেবে অ্যাড হলো, তখন কি টাকাটা থাকলো? না, তা থাকলো না। আচ্ছা, আর আপনি 10 লাখ টাকা পেয়েছেন, এটা কি আপনি চুরি করে পেয়েছেন? না, আমি তো তো গিফট পেলে তো আমরা জানাই,
গিফট পেলে আচ্ছা কাউকে না কাউকে তো জানাই। হ্যাঁ, হ্যাঁ। আর গিফট পেলে হচ্ছে যে এই জিনিসটা না হলে হচ্ছে কি, এখন আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে প্রপার চ্যানেলে এসছে কিনা, প্রপার চ্যানেলে এসছে কিনা। ওকে, এখন আমাদের এই গিফটের জন্য একটা গিফট ট্যাক্স ল আছে, দান গিফটের কর আইন। জন্য গিফট ট্যাক্স মানে একটা লই আছে, নাম হচ্ছে কি দান কর আইন। তাই নাকি? হ্যাঁ, 1990 সালের আইন এটা। এটা জানতাম না। হ্যাঁ, খুব ছোট আইন কিন্তু পরিধি ব্যাপক। তো এটা আছে যে আপনাকে তো গিফট দিতেই পারে। ওই দান কর আইনের প্রেক্ষাপটে আছে, যদি বাবা মা সন্তান স্বামী স্ত্রী এরা যদি হয়, আগামী বছরে এটা শিথিল করা হয়েছে, ভাই বোনকে দান করলে, বোন ভাইকে দান করলে, স্বামী স্ত্রীকে দান করলে এটাতে হচ্ছে আপনার এই দান মানে হচ্ছে গিফট করলে, দানটা তো আসলে অন্যরকম বা একই জিনিস। এটা করলে এটা প্রপার ব্যাংকিং চ্যানেলে হতে হবে এবং এটার জন্য কোনো ট্যাক্স আসবে না। ওকে, আমার ওয়াইফ যদি আমাকে দেয় তাহলে ওটার কোনো ট্যাক্স আসবে না? ট্যাক্স আসবে না, তবে আপনার ওয়াইফে ওই পরিমাণ মানে গিফটের যে সোর্সটা আছে, টাকা তো যেটাই দিক, ওই টাকাটা তার ফাইলে থাকতে হবে। ওকে, ঠিক আছে, মানে সে হাওয়া থেকে পেয়েছে এরকম হবে না, ওই গল্পটা সোর্সটা তো দিতে হবে, সোর্সটা ভ্যালিড সোর্স। মানে আমরা আয়কর আইনে শুধুমাত্র দেখা হয় যে আপনার যেটা আছে সেটার পেছনে ট্যাক্স দেয়া আছে কিনা। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার ট্যাক্স আসবে না। আর যদি আপনি ওই সোর্সটা না করেন তাহলে এটা ওই যে আমাদের একটা আছে অন্যান্য উৎসের আয়, অন্যান্য উৎসের আয়ের মধ্যে তখন আপনি কিন্তু সেখানে আপনি ডিফাইন করতে পারবেন না যে আপনি ফাদার ইন লর কাছ থেকে পেয়েছেন, ফাদারের কাছ থেকে পেয়েছেন। হ্যাঁ, এবং ইভেন দো যেখানে শর্ত ভঙ্গ হচ্ছে, একটা কথা একটু আমরা সচেতনভাবেই শুনতে চাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রপার চ্যানেল। প্রপার চ্যানেল বলতে এখানে ব্যাংকিং চ্যানেলের কথা বলা হয়েছে। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে আপনার আসবে অ্যাকাউন্ট পেয়ের মাধ্যমে। অ্যাকাউন্ট পেই বলতে মানে নট নেসেসারিলি শুধু চেকের মাধ্যমে আসবে, এখন তো ডিজিটাল ট্রান্সফার হয়েছে, যেখানে উল্লেখ থাকবে যে আমি আপনাকে এই টাকাটা দিয়েছি। ওকে, পারপাস সহ, কারণ আপনি তো 10 লাখ টাকা লোনও নিতে পারেন। ফেয়ার, ঠিক আছে, এই কারণে হচ্ছে যে আপনি এই যে টেকনিক্যাল ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলোর জন্য আপনার একজন কনসালটেন্ট লাগবে। এক্স্যাক্টলি, মানে আজকে যেহেতু আপনাকে পেয়ে গেছি এই কোয়েশ্চেনগুলো করি। ধরেন যারা ফ্রিল্যান্সার, ফর এক্সাম্পল যারা সর্ট অফ ভিডিও বানান এবং ফেসবুক, টিকটক, ইউটিউব এখান থেকে পয়সা পান, এই আয়টা অনেকের তো আমি মাঝে মাঝে ফেসবুকে দেখি যে আমি 40 লাখ টাকা এক মাসে কামিয়েছি। এই মানুষগুলো কি ট্যাক্স দিতে হয় কিনা? ফরেন ডলার ওনারা কামাচ্ছেন। হ্যাঁ, ফরেন ডলার কামাচ্ছেন। এখানে হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর মধ্যে বেশ কিছু ক্যাটাগরি আছে। ওকে, যেটা আগে ছিল আইটি সেক্টরের মধ্যে, 2024 সাল পর্যন্ত এক্সামশন ছিল অনেক খাতে, সামনে কিছু এক্সটেন্ড করা হয়েছে সময়। এখন ফ্রিল্যান্সিং বিষয়টার মধ্যে তো মানে এইটা তো একটা সাগর ফ্রিল্যান্সিং। ঠিক আছে, ধরেন আমি এই যে ইনফ্লুয়েন্সারদের বিষয়টা একটু স্পেসিফিক্যালি জানতে চাই। ইনফ্লুয়েন্সারদের ইনকামে ট্যাক্স দিতে হবে, ওরা তো দেশেই ইনকাম করছেন। এবং যেটাকে আপনি যদি আমি আপনার প্রশ্নটা বুঝতে পারি, সেটা হচ্ছে বিদেশ থেকে আয়। রাইট, মানে আমি ফেসবুক থেকে আয় করেছি। জি, না, ফেসবুক থেকে আয়টা হচ্ছে তো আপনি দেশে থেকেই করছি। সেই ক্ষেত্রে প্রপার চ্যানেলে যদি না আসে, তাহলে প্রপার চ্যানেল মেনটেন করে যদি না আসে, তাহলে সেটা ট্যাক্সেবল ইনকাম না। মানে ধরেন আমি আমার এই ইউটিউব শো থেকে আমি $10 ইনকাম করলাম, এটা ব্যাংকেই আসলো, কারণ কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টই দিতে হয়, তারা আমাকে ক্যাশে দেয় না। সো এই টাকাটার উপর কি আমাকে ট্যাক্স দিতে হবে? ক্যাশে দেয় না বলতে, মানে ধরেন এই টাকাটা তো ব্যাংকেই চলে আসে, মানে ক্যাশে দেয় না বলতে হাতে দেয় না, ব্যাংকিং প্রপার চ্যানেল আপনি যেটা বলছিলেন। সেই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা আইন আছে, সেখান থেকে আপনার সোর্সে একটা ট্যাক্স কেটে রাখবে। ওকে, ঠিক আছে, আমার কাছে পেমেন্ট করার সময়ই কেটে রাখবে। ওকে, পরবর্তীতে আপনি সেটা অ্যাকনলেজ করবেন। ঠিক আছে, এবং হচ্ছে যে ইউটিউব এবং টিকটক বা এই সোশ্যাল সাইটগুলো নিয়ে স্টিল নাও বেশ কিছু কন্ট্রোভার্সি আছে। সেটা বিদেশ থেকে আয় হলেও এখানের মধ্যে বেশ কিছু ভেরিয়েশন আছে। সো সেটা নিয়ে সেশন করতে গেলে আরেকটা বড় সেশন হয়ে যাবে। তবে উল্লেখ্য এখানে বলি, যারা প্রবাসী আছেন, একটা হচ্ছে তো আপনি ডলার বা রেমিটেন্স হিসেবে আয় করছেন বা দেশে থেকে আয় করছেন, সেটার সাথে যারা হচ্ছে প্রবাসী, মানে যারা হচ্ছে স্টেই করছে দেশের বাইরে, সৌদি আরবে থাকে ধরেন, হ্যাঁ সৌদি আরবে থাকছে, ইউরোপে থাকছে, মিডল ইস্টের বিভিন্ন দেশে থাকছে, এরকম আমাদের প্রচুর প্রবাসী ভাই বোন আছেন যারা মানে আমাদের দেশের উন্নয়নে অনেক বেশি ভূমিকা রাখছেন নিঃসন্দেহে। তাদের জন্য বলছি, তাদের ইনকাম করা টাকাটা যেটা দেশে পাঠানো হয় সেটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। তাদের যে পাঠানো টাকাটা পুরো ট্যাক্স ফ্রি। শর্ত হচ্ছে গিয়ে সেটা ব্যাংকিং চ্যানেলে আসতে হবে।
ওকে, কারণ আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে গিয়ে বা এর মধ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যেগুলো আছে ওগুলোও তো ইনক্লুডেড হয়ে যাবে, রাইট? এগুলোতে আসবে। মানে ওই চ্যানেলগুলো বলতে হচ্ছে যে কোনো না ফর্মাল চ্যানেল, কোনো ফর্মাল চ্যানেল। আর যদি ওই যে হুন্ডি অমুক তমুক, সেখানে তো হচ্ছে যে সেই টাকাটা, সেই ট্যাক্সটা তো আমাদের দেশে ট্যাক্স ফ্রি কেন? একজন সৌদি প্রবাসী ভাই, এটা ট্যাক্সেশন আইনে বলা আছে যে ধরেই নেওয়া হয়েছে উনি সৌদিতে ইনকাম করেছেন মানে সৌদিতেই ট্যাক্স দিচ্ছেন। ঠিক আছে, এখন আমার দেশের ট্যাক্সের টাকাটা কোন কাজে লাগে? এই দেশের যারা আলো বাতাস হাওয়া খেয়ে আমরা বড় হচ্ছি, আমরা এই সুবিধা নিচ্ছি, সেই ক্ষেত্রে আমি ট্যাক্স দিব। উনি তো এই দেশের কোনো আলো বাতাস হাওয়া নিচ্ছেনই না, এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে উনি সৌদি আরবে ইনকাম করে সৌদি আরবে একবার ট্যাক্স দিয়েছেন, আবার বাংলাদেশে কেন ট্যাক্স দিবেন? রাইট, ঠিক আছে, এই প্রেক্ষাপট থেকে হচ্ছে এই টাকাটা সম্পূর্ণ। আবার হচ্ছে যে উনি তো এই টাকাটা ওই দেশেই খরচ করতে পারতেন, কিন্তু এই দেশের ডেভেলপমেন্টই তো হচ্ছে। এই দেশে আপনি একটা জমি কিনছেন, একটা গাড়ি কিনছেন, একটা মিল ইন্ডাস্ট্রি করছেন, অথবা ব্যাংকে টাকা রাখছেন, ঠিক আছে, আপনার ভূমিকা অনন্য সেই জায়গাতে নাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রচুর পরিমাণে চিঠি মামলা আসে যে ক্ষেত্রে হচ্ছে প্রমাণযোগ্য, মানে ঘটনা সত্য, সাক্ষী দুর্বল না, সাক্ষী নেই, ঠিক আছে, তখন তারা দেখা যায় যে এটা খুবই কষ্টকর। কিন্তু তারপরে হচ্ছে আমাদের আইনকে মেনে সেই পরিমাণ যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তাপস ভাই, ধরেন হুন্ডি করে যে টাকাটা আসে, এটারে কি কালো টাকা বলা যাবে? এটা তো সম্পূর্ণ কালো টাকা, মানে কোনো চ্যানেলে মানে আসেনি তো। সৎভাবে উপার্জিত টাকাটাও এই চ্যানেল ভুল করার কারণে কালো টাকা হয়ে যাচ্ছে। আচ্ছা, ওই টাকাটা তো আসেনি, কিভাবে আসেনি? রাইট, সেটা হচ্ছে গিয়ে আপনি যে দেশে বসেছেন সেই দেশের টাকা সেই দেশে রয়ে গেছে। কারেক্ট। আপনি একটা অবৈধ উপায়ে আরেকজনকে বলেছেন, তাহলে হচ্ছে কি বাংলাদেশের টাকাই, আমার টাকাই আপনার পকেটে গিয়েছে। রাইট, ঠিক আছে, মানে ন্যাশনাল জিডিপিতে আসলে কোনো ভূমিকাই ঠিক কোথাও কোনো ভূমিকা রাখেনি, না সেই দেশে রেখেছে না এই দেশে রেখেছে। ঠিক আছে, এবং আমার দেশের জন্য যেটা প্রযোজ্য, পার্শ্ববর্তী দেশ বা প্রবাসের সেই দেশের সরকারের জন্য একই জিনিস প্রযোজ্য। টাকা তো আসেনি, লিটারেলি তো আসেনি, যেটাকে আমরা ফান্ড ট্রান্সফার বলছি বা ফর্মাল চ্যানেল বলছি, ওখানে তো যাই নেই সে। যে কারণে হুন্ডি একটি শাস্তিযোগ্য অপরাধ। আন্ডারস্টুড। তাপস ভাই, ফেয়ার, আই এম শিওর যে ট্যাক্স নিয়ে মানে মানুষের অনেক রকম প্রশ্ন আছে, কারণ এক একটা মানুষের লাইফস্টাইল একরকম, ইনকামের ধরন এক এক রকম, অনেকের অনেক রকম প্রশ্ন থাকবে। এবং আই পার্সোনালি হাইলি এনকারেজ যে একজন প্রপার ট্যাক্স কনসালটেন্টের সাথে পরামর্শ করে নিলে আপনার ট্যাক্স লাইফটা, আপনার এই ফাইন্যান্সিয়াল হিসাব নিকাশটা অনেক বেশি স্মুথ হবে। মানে আমরা একটা, বাংলাদেশে তো কম মামলা নাই, অনেক মামলা। সো পরিবারে কারো না কারো মামলা আছে, আমরা কোনো না কোনো লয়ারের কাছে কেন যাই? কারণ হচ্ছে তার কাছে তিনি আইন ভালো জানেন। সো ট্যাক্সের ব্যাপারটাতেও যদি একজন আইন ভালো জানা মানুষের কাছে যাওয়া যায় তাহলে বোধহয় আরও অনেক বেশি ভালো। এবং ট্যাক্স দিয়ে দেশের একজন সম্মানিত ট্যাক্স পেয়ার হলে নিজেরও ভালো লাগা কাজ করবে, যেমনটা আপনি বলছিলেন। রাইট, একদম শেষের দিকে আছি। তাপস ভাই, আপনি আপনার এই কথাগুলো তো বিভিন্ন ধরনের মানুষ শুনবেন, তাদের জন্য আপনার কি কোনো অনেকগুলো পরামর্শ দিয়েছেন, স্পেসিফিক্যালি কোনো কিছু বলতে চান যেটা এত আলোচনার মধ্যে বলা হয়নি? যারা ট্যাক্স দিচ্ছেন, যাদের নিয়মিত ফাইল করছেন, তাদের জন্য একটা বিষয় হচ্ছে যে আপনারা যা করছেন একটু গুছিয়ে নিয়ে করা। আর যারা প্রথমবারের মতো ট্যাক্স দিবেন বা প্রথমবার টিআইএন সার্টিফিকেট করেছেন, তাদের জন্য আমার পরামর্শ থাকছে হচ্ছে গিয়ে আপনারা ঘাবড়াবেন না। প্রথম কথা হচ্ছে আপনারা ঘাবড়াবেন না। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে যে কাগজপত্রগুলো দরকার হয় সেই কাগজপত্রগুলো আপনার এই পডকাস্টে কমেন্ট সেকশনেও দেওয়া যেতে পারে। কারণ হচ্ছে যে এখানে এত কিছু আছে যেগুলো আসলে বলে আসলে শেষ করা যাবে না। সেই কাগজপত্রগুলো গুছিয়ে আপনারা যথেষ্ট সময় থাকে, একটা বছর তো ইউজুয়ালি, মানে লিটারেলি আমরা আসলে এক বছর না, অলমোস্ট 17 মাস সময় পাই। কারণ যে কোনো বছরের জুনে যদি ক্লোজিং হয়, নভেম্বরের 30 তারিখ হচ্ছে আমাদের ট্যাক্স ডে। সো ওই দিন পর্যন্ত সময় থাকলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আরও 5 মাস এক্সটেনশন থাকে। এর মাঝে আপনি সময় করে এগুলো গুছাবেন এবং গুছিয়ে সেটা আপনার রিটার্ন জমা দিবেন, নিয়মিত থাকবেন। আর তৃতীয় বিষয় হচ্ছে কখনো ডেডলাইন মিস করবেন না। যখন 30 নভেম্বর পার হয়ে যায় তখন সেটা আপনার জন্য সব দিক থেকে ক্ষতিকর। ঠিক আছে, আর অবশ্যই কোনো ট্যাক্স অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে অন্তত প্রথমবারের রিটার্নটা আপনারা দিবেন,
তারপরে ধীরে ধীরে আপনার ইউজ টু হয়ে যাবে এবং আশা করি পরবর্তীতে আপনারা আপনাদের নিজেদের রিটার্ন আপনারা নিজেরাই দিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ তাপস ভাই, আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন। আই এম শিওর যারা আজকের এই শোটা পুরোটা দেখবেন তারা অনেক কিছু শিখতে পারবেন এবং তাদের জীবনের জন্য অনেক বেশি উপকার হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।